আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের অধ্যায় ৩ অর্থাৎ কোষ বিভাজন নিয়ে পড়াশোনা করব। চ্যাপ্টার শুরু করার আগে আমার নিজের পরিচয়টা একটু দিয়ে নিই। আমার নাম নওশিন তাবাসসুম মোহনা। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজের ৩য় বর্ষে। তোমাদের সাথে থাকবো তোমাদের বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞানের চ্যাপ্টারগুলো দেখার জন্য। সো উইদাউট এনি ফার্দার ইউ লেটস গেট স্টার্টেড। আমাদের আজকের টপিক হচ্ছে সেল ডিভিশন। সেল ডিভিশন কেন ইম্পর্টেন্ট? সেল ডিভিশন বলতেই বা আমরা আসলে কি বুঝি? ইট ইজ সাচ অ্যান ইম্পর্টেন্ট টপিক। এটা হচ্ছে গিয়ে ক্লাস 8, 9, 10 থেকে শুরু করে একদম আমরা যে মেডিকেল কলেজে গিয়ে পড়াশোনা শুরু করি তখন দেখা যায় যে মেডিকেলের ফার্স্ট ইয়ারেও আমাদের এটা নিয়ে পড়াশোনা করা লাগে। কিন্তু এই টপিকটা একবার বুঝে গেলে, এটা এমন একটা টপিকটা একবার বুঝে গেলে এর পরবর্তীতে দেখা যাবে তোমার আর পড়াও লাগবে না, তোমার মাথায় এটা এমনভাবে গেঁথে যাবে, তুমি আজকের ক্লাসটা সুন্দর মতো পড়লে, সুন্দর মতো করলে দেখা যাবে তুমি এটা নিজের কোনো একটা ফ্রেন্ডকে বোঝাতে পারবে বা তোমার যে ছোট যারা আছে এমন যে কাউকে বোঝাতে পারবে। আর এই চ্যাপ্টারটা শুরু করার আগে, যেহেতু এটা একটা আমি বই থেকে বিভিন্ন জিনিসপত্র, বইয়ের বাইরের কয়েকটা টপিক একসাথে অ্যাড করে যাতে বুঝতে সুবিধা হয় ওভাবে স্লাইডটা বানানো, তোমার কাজ হবে ক্লাসের ভিডিওটা দেখার আগে একবার বইটা ভালো করে পড়ে নেওয়া, তারপর ক্লাসটা করা, দেন ক্লাসের স্লাইডে আমি যেগুলো অ্যানোটেট করে দিব বা যেসব কথা বলবো সেটা একটু ফলো করে দেন গিয়ে কিছু টেস্ট পেপারের কোয়েশ্চেন সলভ করা। তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে তোমার পড়াটা কত দূর কেমন হয়েছে বা তুমি কতটুকু বুঝতে পেরেছো, নিজেকে ইভ্যালুয়েট করতে পারবে। আর সাথে তো আমাদের বিভিন্ন ম্যাটেরিয়ালস দেওয়াও থাকবে, যেমন বিভিন্ন কুইজ দেওয়া থাকবে, কোয়েশ্চেন্স দেওয়া থাকবে, কিছু সাজেশনস দেওয়া থাকবে। কিন্তু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তোমার হচ্ছে গিয়ে নিজের বইটা ভালো করে পড়তে হবে। সো সেল ডিভিশন বলতে আমরা কি বুঝি? সেল ডিভিশন বলতে একটা ছোট জাইগোট, এককোষী একটা জাইগোট থেকে এতটুকু একটা বাচ্চা যখন হয় ওই অবস্থা থেকে শুরু করে একদম পূর্ণাঙ্গ একটা মানুষ হয়ে যাওয়া, কিংবা একটা চারা বপন করা হচ্ছে, কয়েক বছর পরে গিয়ে দেখা যাচ্ছে যে বিশাল এক গাছ হয়ে গিয়েছে। এটা কিভাবে পসিবল হচ্ছে? এই সব প্রসেস মেইনলি সেল ডিভিশনের মাধ্যমে হচ্ছে। ইট ইজ সাচ অ্যান ইম্পর্টেন্ট ফিজিওলজিক্যাল প্রসেস অফ এভরি লিভিং বিং। তো আমাদের এই যে সেল ডিভিশন পড়ার আগে আমাদের আরেকটা জিনিস জানা লাগবে যে এককোষী, ইউনিসেলুলার এবং মাল্টিসেলুলার, এই জিনিসটা বলতে আমরা কি বুঝি? অনেক জীব আছে যাদের একটা কোষ দিয়ে তাদের জীব দেহ, মানে একটা কোষই হচ্ছে তার দেহ। আবার অনেক এমন, যেমন মানুষ, বট গাছ, আম গাছ, তারপর বিভিন্ন প্রাণী, সবগুলো কিন্তু অনেকগুলোই কিন্তু মাল্টিসেলুলার বলতে কি বুঝি? যে একাধিক কোষ নিয়ে এর দেহটা গঠিত হয়। অর্থাৎ এককোষী বলতে আমরা বলছি যে একটি মাত্র কোষ দিয়ে যার জীবন শুরু হয়, একটা মাত্র কোষ দিয়ে যেই জীবদেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত হয়, সেটাকে আমরা বলতেছি ইউনিসেলুলার। আর এটার এক্সাম্পল কি? ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম। এই এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ তোমার যখন কোয়েশ্চেনে জিজ্ঞেস করবে কোষ বিভাজন বলতে কি বুঝো, আমরা যদি একটু ভেঙে বলি কোষ বিভাজনটা, যে কোষ হচ্ছে গিয়ে জীবের গঠন এবং কাজের একক, আর বিভাজন মানে কি? ভাগ হয়ে যাওয়া। তার মানে একটা থেকে অনেকগুলো বাচ্চা এতগুলো হয়ে যাওয়া, একটা কোষ থেকে অনেকগুলো কোষ হয়ে যাওয়া। সো কোষ বিভাজনের ক্ষেত্রে এটা তো বললাম। এখন তোমার যখন ডেফিনেশন আসবে, কেন এটা এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট, যখন ডেফিনেশন আসবে, ডেফিনেশন লেখার পর তুমি যখন এক্সাম্পলগুলো সেখানে মেনশন করবে, তখন তোমার খাতাটা কিন্তু অন্যান্য খাতার চেয়ে একটু স্ট্যান্ড আউট করবে। তুমি যদি আরেকটু ভালো করে প্রেজেন্টেশন করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তুমি ধরো কোষ বিভাজন লেখাটা ব্লু কালার দিয়ে লিখলে, এক্সাম্পলগুলো ব্লু কালার দিয়ে লিখলে। আর মাল্টিসেলুলার মানে হচ্ছে অনেক জীব আছে যেগুলো একাধিক কোষ নিয়ে, একের বেশি, যেমন মানুষের ক্ষেত্রে কয়টা কোষ থাকে, কোষের কিন্তু নাম্বারগুলো তোমরা পরে জানতে পারবে। তো একাধিক কোষ নিয়ে যেই জীবদেহ গঠিত সেটাকে আমরা বলছি মাল্টিসেলুলার, যেমন মানুষ, বট গাছ, তিমি মাছ। এবং দেখা যায় যে সেই জিনিসটা এখানে লেখা যে একটা ছোট বিশাল একটা তিমি মাছ, বিশাল একটা ভাঙর মাছ, এই সবগুলোর কিন্তু জীবন চক্র শুরু হচ্ছে একটা মাত্র কোষ দিয়ে, অর্থাৎ জাইগোট দিয়ে। এখন কোষ বিভাজনের প্রকারভেদটা নিয়ে আমাদের জানা দরকার। কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু শুধু একটা জীব যে ছোট অবস্থা থেকে বড় অবস্থা হয়েছে শুধু তা না, বরং জীবের যে প্রজনন হয়, প্রজননের সময় যে গ্যামেট উৎপন্ন হয়, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু, স্ত্রী গ্যামেট এবং পুং গ্যামেট, এই যে গ্যামেটগুলো উৎপন্ন হয়, এই গ্যামেটগুলো উৎপন্ন কিন্তু কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি কোষ বিভাজনের কাজ কিন্তু আমরা দুইটা দেখছি, একটা হচ্ছে জীবের বৃদ্ধি, ছোট অবস্থা থেকে বড় অবস্থায় যাওয়া, আর একটা হচ্ছে প্রজননের উদ্দেশ্যে জনন সম্পন্ন করা। সো এখানে বিভাজনকে আমরা তোমাদের বইতে মেইনলি দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মাইটোসিস আর একটা মিওসিস বা মায়োসিস। এছাড়াও আরেকটা বিভাজন আছে, এটা তোমাদের অন্যান্য টপিকগুলো বুঝতে একটু সুবিধা করবে বলে ওই টপিকটা আমি আলাদা করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যামাইটোসিস।
অ্যামাইটোসিস মানে হচ্ছে প্রত্যক্ষ বা ডিরেক্ট ডিভিশন। প্রত্যক্ষ বা ডিরেক্ট ডিভিশন মানে কি? প্রত্যক্ষ বা ডিরেক্ট ডিভিশন হচ্ছে যখন কোনো কোষ কোনো মাধ্যমিক পর্যায় ছাড়া, কোনো কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম যখন নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম যখন কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই ডিরেক্টলি বিভাজন হয়ে যায়। জটিল মাধ্যমিক পর্যায় বলতে কি বুঝাচ্ছি? এই যে একটা কোষ, এই কোষটার মাঝখানে নিউক্লিয়াস আছে আর সাইড দিয়ে এই সাইডে সাইটোপ্লাজম আছে। এটার মাঝখানে কি হয়? কোষটা হচ্ছে, এবং এটা কাদের ক্ষেত্রে দেখা যায়? এটা ইস্ট, অ্যামিবা এই ধরনের কিছু জীবের ক্ষেত্রে দেখা যায়। আবার ব্যাকটেরিয়ার যে দ্বিবিভাজনটা হয় সেটাও কিন্তু অনেকটা অ্যামাইটোসিসের মতো। অর্থাৎ এই সব ক্ষেত্রে একটা কোষ থাকে, কোষটার মাঝখান দিয়ে একটা এভাবে মাঝখান দিয়ে খাঁজের মতো সৃষ্টি হয়। এই খাঁজটা ধীরে ধীরে মাঝখানে গভীরতর হতে থাকে, পাশাপাশি নিউক্লিয়াসটাও লম্বা হয়ে নিউক্লিয়াসেরও ভিতরে খাঁজ হতে থাকে, এবং এক পর্যায়ে গিয়ে এই খাঁজটা দুই সাইড দিয়ে এসে মিলিত হয়ে কোষটা দুইটা আলাদা কোষ হয়ে যায়। এটা হচ্ছে অ্যামাইটোসিস। খুবই সিম্পলিফাইড, কোনো ভেজাল নেই। এরকম থাকার পর মাঝখান দিয়ে খাঁজটা মিলিত হয়ে আলাদা হয়ে যায়। অর্থাৎ এটা হচ্ছে মাঝখান দিয়ে নিউক্লিয়াসটা লম্বা হয়, মাঝখান দিয়ে খাঁজ ঢুকে, তারপর দুইটা কোষ আলাদা হয়ে যায়। এবার আসা যাক মাইটোসিস। মাইটোসিস বলতে আমরা আসলে কি বুঝি? মাইটোসিস হচ্ছে সেই বিভাজন যেখানে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয়। আমি পড়ার সময় সবসময় যেটা করতাম বা এখনও যেটা করি, যে জিনিসগুলো আমি শর্টকাটে লিখে রাখতে পারবো, যাতে আমি যখন বই পরবর্তীতে পড়বো তখন যাতে ওই আমার এটা লেখা দেখে আমার হচ্ছে পুরো সব লাইন পড়া না লাগে, রিভিশনের টাইমটা যাতে আমি একটু কমিয়ে আনতে পারি। সো এই ক্ষেত্রে তোমরাও এটা করতে পারো যে মাইটোসিস হচ্ছে সেই বিভাজন যেখানে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয়। এখন যে বিভাজিত হচ্ছে, অর্থাৎ যেই সেল থেকে নতুন আরেকটা সেল উৎপন্ন হচ্ছে, সেই সেলটাকে আমরা বলছি মাদার সেল। মা থেকেই তো বাচ্চা আসে, তাই না? সো মাদার সেল বা মাতৃকোষ। আর এই মাদার সেল বা মাতৃকোষ, এটার থেকে যেই দুইটা কোষ উৎপন্ন হবে সেটাকে আমরা ডটার সেল বা অপত্য কোষ বলবো। এই মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয়। আমরা জানি ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ। ক্রোমোজোমের মধ্যে হচ্ছে গিয়ে বংশগতির যে ধারক ডিএনএ থাকে। ডিএনএর মধ্যেই বংশগতির যত তথ্য থাকে সেগুলো হচ্ছে বংশ পরম্পরায় মা থেকে বাচ্চা, বাচ্চা থেকে তার বাচ্চা, এভাবে বংশ পরম্পরায় চলতে থাকে। সো এখানে যেহেতু ক্রোমোজোম একবার বিভাজিত হচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে, সো দেখা যায় যে মাদার সেলে যে পরিমাণ ডিএনএ থাকে ডাবল হয়ে দেন ডিভাইডেড হয়ে যাচ্ছে। সো মাদার সেলে যে পরিমাণ ডিএনএ থাকে ঠিক তেমনি ডটার সেলেও সেম অ্যামাউন্ট অফ ডিএনএ থাকে। মাইটোসিস বিভাজনের কারণে কোষের মাতৃকোষ এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা এবং ডিএনএর পরিমাণ সমান থাকে। যেহেতু ক্রোমোজোম সংখ্যা এবং ডিএনএর পরিমাণ সমান থাকছে, কীভাবে থাকছে এটার প্রসেসটা আমরা সামনে গিয়ে দেখছি। কিন্তু মাদার সেল এবং ডটার সেলের ক্রোমোজোম সংখ্যা এবং ডিএনএর পরিমাণ সমান থাকার কারণে আমরা মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলি। আচ্ছা, আর এই মাইটোসিস বিভাজনটা কাদের ক্ষেত্রে হয়? মাইটোসিস বিভাজন সুকেন্দ্রিক বা প্রকৃত কোষ। সুকেন্দ্রিক বলতে কি বুঝাচ্ছি? যে সকল কোষের কেন্দ্রটা সুগঠিত থাকে। সুগঠিত বলতে কি বুঝাচ্ছি? যে ওর কোষটার নিউক্লিয়াসটা পরিপূর্ণ থাকে, সম্পূর্ণ থাকে। কেমন? এর হচ্ছে নিউক্লিয়ার যে মেমব্রেনটা আছে, নিউক্লিয়ার মেমব্রেনটা সম্পূর্ণ থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, তারপর হচ্ছে গিয়ে নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন জালিকা সব কিছু ঠিকঠাক মতো থাকে, নিউক্লিওলাস থাকে। সো এইসব সুকেন্দ্রিক সুকেন্দ্রিক জীবের ক্ষেত্রে, সুকেন্দ্রিক কোষে হচ্ছে কি মাইটোসিস হয়। এছাড়া নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে, অযৌন জননের ক্ষেত্রেও মাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে। এবার আসা যাক, এই যে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে, এটা তো আমরা বললাম যে এটা সুকেন্দ্রিক বা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহকোষে বা সোমাটিক সেলে হয়ে থাকে, এবং বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে উদ্ভিদের দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি পায়, উদ্ভিদ এবং প্রাণীকে। এটা তো খুব সিম্পলি বোঝা যাচ্ছে যে একটা ছোট বাচ্চা থাকে, সে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, এই জন্য দৈর্ঘ্য এবং প্রস্থে সে বৃদ্ধি পাচ্ছে। এবং এই বিভাজনটা কিন্তু হচ্ছে মাইটোসিসের মাধ্যমে। জীব তাহলে জীবের বৃদ্ধি, দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি বা জীবের বৃদ্ধিতে কোন বিভাজন ভূমিকা রাখছে? সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, জীবের বৃদ্ধিতে।
এবার আসা যাক বিভাজনের কারণে কোষের যে সংখ্যা বৃদ্ধি হচ্ছে, এটা তো আমরা দৈর্ঘ্য দেখলাম, প্রস্থে বৃদ্ধি পাচ্ছে। কোষের বৃদ্ধির পাশাপাশি এটা আসলে কোথায় হয়? সুকেন্দ্রিক কোষে হয় বুঝলাম, সেটা আসলে কোথায় হয়? প্রাণীর ক্ষেত্রে দেহ কোষে হয় বা সোমাটিক সেলে হয়। আর উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের ভাজক টিস্যু অর্থাৎ যে সকল টিস্যু বিভাজন ক্ষমতা সম্পন্ন হয়, উদ্ভিদের ভাজক টিস্যু, কাণ্ড এবং মূলের অগ্রভাগ, যেহেতু ওগুলো বিভাজিত হয়ে ধীরে ধীরে উদ্ভিদ বড় হতে থাকে। তারপর ভ্রূণমূল, ভ্রূণমুকুল, বর্ধনশীল পাতা, মুকুল মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীতে অযৌন জনন যেটা হয়, সেখানেও কিন্তু আমরা এই ধরনের বিভাজন দেখতে পাচ্ছি। তাহলে মাইটোসিস বিভাজন একটু যদি রিক্যাপ করতে চাই, সোফার আমরা কি পড়েছি? মাইটোসিস বিভাজন, এটা হচ্ছে সমীকরণিক বিভাজন। এটা হচ্ছে কাদের ক্ষেত্রে হয়? সুকেন্দ্রিক কোষে হয় বা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত কোষে হয়। সেটা প্রাণীদের ক্ষেত্রে হবে দেহকোষে এবং উদ্ভিদের ক্ষেত্রে হবে উদ্ভিদের বর্ধনশীল ভাজক টিস্যু, ভ্রূণমূল, ভ্রূণমুকুল, কাণ্ড এবং মূলের অগ্রভাগে হয়। আর এই ক্ষেত্রে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয়। এজন্য ডটার সেল অ্যান্ড মাদার সেল অর্থাৎ মাতৃকোষ এবং অপত্য কোষ, এই দুইটাতেই হচ্ছে গিয়ে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, ডিএনএর পরিমাণ সমান থাকে। এজন্য এটাকে সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন বলে। এবার আসা যাক মাইটোসিসের পর্যায়সমূহ। আমরা অ্যামাইটোসিস যখন দেখেছিলাম, এটার মধ্যে কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছিল না, কারণ এটা নিম্ন শ্রেণীর জীব যেমন ইস্ট, অ্যামিবা এসব ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু মাইটোসিস যেহেতু প্রকৃত নিউক্লিয়াসযুক্ত কোষে হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু মাইটোসিসের বিভিন্ন পর্যায় থাকে। সো মাইটোসিস হচ্ছে একটা অবিচ্ছিন্ন বা ধারাবাহিক প্রক্রিয়া। এমন না যে ফার্স্টে এটা হবে দেন আবার অন্য কোথাও গিয়ে এরকম হবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। বাট এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এটা আমরা নিজেদের বোঝার সুবিধার্থে কয়েকটা ভাগে ভাগ করছি। মাইটোসিস কোষ বিভাজনকে আমরা কাইনেসিস অর্থ কাইনেসিসের ক্ষেত্রে হচ্ছে কোনো দিকে একটা গতিপ্রাপ্ত হওয়া বা কোনো একটা প্রসেস। ক্যারিওকাইনেসিস বলতে আমরা বুঝাচ্ছি নিউক্লিয়াসের বিভাজন। আর সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন। সো মাইটোসিসকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা ক্যারিওকাইনেসিস, একটা সাইটোকাইনেসিস। বিভাজন শুরুর আগে কোষে কিছু প্রস্তুতি, আমরা আমাদের এক্সামের আগে প্রিপারেশন নেই না, তোমাদের যেমন সামনে এক্সাম, তোমরা এক্সামের প্রিপারেশন নিচ্ছ, ঠিক তেমনি কোষ যখন বিভাজিত হয়, কোষ বিভাজনের আগে তার নিজস্ব কিছু প্রিপারেশন থাকে। কোনো বাসায় গেস্ট আসলে তারও একটা প্রিপারেশন থাকে, বাসা গুছিয়ে রাখা, সব কিছু একদম সব যাতে দেখতে একদম একদম ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন লাগে। সো এরকম কোষের ক্ষেত্রেও কোষের কিছু প্রিপারেশনস থাকে। এই প্রিপারেটরি ফেজটাকে আমরা বলি ইন্টারফেস দশা। এই কোষের নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ চলে, এই প্রিপারেশনমূলক কাজগুলোকে আমরা ইন্টারফেস বলছি। মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়াকে আমরা 5টা ধাপে ভাগ করেছি। এই যে নিউক্লিয়াস বা ক্যারিওকাইনেসিস, যেটা ক্যারিওকাইনেসিসকে আমরা 5টা স্টেপে ভাগ করেছি। 5টা স্টেপ কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। 5টা স্টেজে আমরা এটাকে ভাগ করেছি: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এবার এটা হচ্ছে আমাদের সেই অ্যামাইটোসিসের ছবিটা। একটা নিউক্লিয়াস থাকে, মাঝখান দিয়ে খাঁজ সৃষ্টি হয়। খাঁজ সৃষ্টি হওয়ার পর এই খাঁজটা আরও গভীরতর হতে থাকে। আর এদিকে নিউক্লিয়াস যেটা আছে, নিউক্লিয়াসটা লম্বা হতে থাকে। নিউক্লিয়াসটা লম্বাকৃতির হতে হতে এটারও খাঁজ ভিতরে ঢুকে যায় এবং এক পর্যায়ে কোষ দুটো আলাদা হয়ে যায়। এবার আমরা মাইটোসিসের প্রোফেজ ধাপটাতে ব্যাক করি। প্রোফেজ হচ্ছে প্রথম পর্যায় এবং এখানে হচ্ছে কি এই প্রোফেজ আর টেলোফেজ এই দুইটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের পড়ার ক্ষেত্রে এমনভাবে পড়া উচিত যাতে রিলেট করে পড়া যায়, যাতে তুমি একটা জিনিস পড়লে আরেকটা তোমার মাথায় এমনি অটোমেটিক্যালি মনে পড়ে যায়। সো দেখা যায় রিভিশনের টাইমে অনেক হেল্প হয়। সো আমি সবসময় যেটা করতাম, প্রথমবার পড়ার সময় তো একই সিরিয়াল ওয়াইজ পড়ে যায়, কিন্তু এরপর হচ্ছে গিয়ে প্রোফেজ আর টেলোফেজটা একসাথে কম্পেয়ার করে পড়তাম। তাহলে কি হয়, একটা মনে থাকলে আমার আরেকটা এমনি আলাদা করে মনে রাখা লাগে না। সো প্রোফেজের ক্ষেত্রে যেটা হয়, কোষের নিউক্লিয়াস আকারে বড় হবে। কোষের ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সংকুচিত হতে থাকবে। কোষটা দেখা যাবে এতটুকু থেকে আরো বড় হয়ে যাবে, কিন্তু কোষের নিউক্লিয়াসের যে ক্রোমোজোমগুলো থাকে সেগুলো সংকুচিত হয়ে মোটা এবং খাটো হতে শুরু করে। এই যে মোটা এবং খাটো হতে শুরু করলো, এটা প্রোফেজ থেকে শুরু করে একদম মেটাফেজ পর্যন্ত যাবে। আমরা যে দেখি কোষের ভিতরে ক্রোমাটিন তন্তুগুলো কিভাবে থাকে, এরকম 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 পেঁচানো থাকে না, একদম সূক্ষ্ম, খুবই চিকন, সরু, এরকম লম্বা থাকে। সো এই ক্ষেত্রে যেটা হয়, এটা ধীরে ধীরে সংকুচিত হতে হতে মোটা এবং খাটো হতে শুরু করে। এই যে
কোষের ক্রোমোজোমের এই যে পরিবর্তন, এটার কারণে আগে হচ্ছে কি আমরা ধরা হতো যে জলবিয়োজন হয়, কিন্তু পরবর্তীতে বিভিন্ন গবেষণা এবং অন্যান্য জিনিস দিয়ে দেখা গেছে যে এটা আসলে এটার কারণ হিসেবে যে কোষের সংকোচন এবং কোষের ক্রোমোজোম মোটা এবং খাটো হওয়া বা ক্রোমোজোম সংকোচন হওয়াটা এটার কারণ হিসেবে আমরা দেখাতে পারি না। সো এখানে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে এখান থেকে আমরা এদের দেখা শুরু করতে পারি। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে যদিও আমরা প্রোফেজ দশায় ক্রোমোজোমগুলো দেখা শুরু করতে পারি, এখানে কিন্তু সবচেয়ে একদম ক্লিয়ারভাবে দেখা যায় না। ক্লিয়ারভাবে সবচেয়ে মোটা এবং খাটো যখন হবে সেটা আমরা মেটাফেজ দশায় দেখতে পাবো। এবার আসা যাক প্রোফেজের ক্ষেত্রে একটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত, আচ্ছা ক্রোমাটিন, ক্রোমোজোম আর ক্রোমাটিড এই তিনটা টার্ম, ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন ফাইবার, তারপর ক্রোমোজোম। আমার অ্যাডমিশন টাইমে আমার মনে আছে বা যে কোনো 9-10-এর টাইমেও আমার যখন কোনো চ্যাপ্টার হচ্ছে পড়তে ভালো লাগতো না, তখন হচ্ছে আমি এই চ্যাপ্টারটা পড়তাম, কারণ এই চ্যাপ্টারটা পড়া খুব ইজিলি হয়ে যায় আর হচ্ছে গিয়ে মানে খুব ফ্যামিলিয়ার একটা চ্যাপ্টার। এই সেম জিনিস আমরা হচ্ছে 8, 9, 10 মোরলে সেম জিনিসই পড়ি। ক্রোমোজোম আর ক্রোমাটিড এখন ক্রোমাটিন, আচ্ছা ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন তন্তু বলতে আমরা কি বুঝি? ক্রোমাটিন তন্তু বা এই যে ক্রোমাটিন ফাইবার যেটা আছে, এটা হচ্ছে কোষের মধ্যে যখন এরকম সরু চিকন লম্বা অবস্থায় এভাবে হয়ে থাকে, সেটাকে আমরা মানে একদম বিক্ষিপ্ত অবস্থায় সরু চিকন হয়ে যখন থাকে সেটাকে তখন আমরা বলছি ক্রোমাটিন ফাইবার। যখন কোষ বিভাজন শুরু হয়, ক্রোমোজোমের সংজ্ঞাটাই এটা যে যখন কোষ বিভাজন শুরু হয় তখন ক্রোমাটিনগুলো ধীরে ধীরে মোটা এবং খাটো হতে শুরু করে, সেই অবস্থায় ওটাকে আমরা ক্রোমোজোম বলি। এরপর কি হয়, ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোমিয়ার থাকে। এই সেন্ট্রোমিয়ার সম্পর্কে আমরা কোষের পরিচিতি চ্যাপ্টারে পড়ে এসেছি। সো এই সেন্ট্রোমিয়ারটাতে কি হয়, সেন্ট্রোমিয়ার ব্যতীত এটা হচ্ছে গিয়ে দুইটা ক্রোমাটিডে এরকম বিভক্ত হয়ে যায়। এটা হচ্ছে ধরো ক্রোমোজোম থাকলে সে এরকম থাকে, এমনিভাবে এরকম থাকে, ধীরে ধীরে একটু মোটা খাটো হতে শুরু করে, তারপর যখন কোষ বিভাজনের প্রোফেজ দশায় আসে তখন সে এরকম দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই যে এই অবস্থায় চলে আসতেছে, দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা ক্রোমাটিড দশা বলছি। এই জিনিসটা এখানে বলেছে যে প্রতিটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত, এটা হচ্ছে ওর সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুভাগে বিভক্ত হয়ে দুইটা ক্রোমাটিড উৎপন্ন করে। ক্রোমোজোমগুলো কুণ্ডলিত অবস্থায় থাকে, এদের সংখ্যা গণনা করা যায় না। সংখ্যা গণনা কোথায় করা যায় এটা একটু চিন্তা করতে থাকো, সামনের স্লাইডে এটার অ্যান্সার পাবে। আচ্ছা প্রোমেটাফেজে আসা যাক। এই প্রোফেজ তো শেষ হয়ে গেল, প্রোমেটাফেজ হচ্ছে মেটাফেজের আগের দশাটা। সো একবারে প্রথম দিকে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয় 2 মেরু বিশিষ্ট, আমি যখন ছবি এঁকেছিলাম, 2 মেরু বিশিষ্ট কিছু লম্বা ফাইবারের উৎপত্তি হয়, 2 মেরু বিশিষ্ট একটা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। এই যন্ত্রের যে ফাইবারগুলো, তন্তুগুলো, এগুলোকে আমরা বলি হচ্ছে স্পিন্ডল ফাইবার। আমি এমনিটা দেখানোর জন্য দিয়েছি, এরকম গোল গোল থাকে না, এই তন্তুগুলোকে আমরা স্পিন্ডল ফাইবার বলছি। এবং এটা আমাদের পৃথিবীর ভূগোলকের মাঝখান দিয়ে এই অংশটাকে আমরা কি বলি? বিষুবীয় অঞ্চল না? ঠিক তেমনি এই পার্টটাকে মিডল পার্টটাকে বিষুবীয় অঞ্চল কিংবা ইকুয়েটর বলা হয়। এটাকে আমরা ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলছি। প্রোমেটাফেজ এই যে তখন কি হয় যে সেন্ট্রোমিয়ার ব্যতীত দুইটা অংশে ভাগ হয়ে যায়। একটু আগে আমরা যখন দেখেছিলাম এরকম থাকে, সেটাকে হচ্ছে গিয়ে ক্রোমাটিন বলে। আর হচ্ছে গিয়ে এরপর ধীরে ধীরে মোটা খাটো হতে শুরু করে, সেটাকে আমরা ক্রোমোজোম বলি। এরপর হচ্ছে যখন সেন্ট্রোমিয়ার ব্যতীত এরকম দুইটা ফিতার মতো বোর মতো হয়ে যায়, ওই যে বোটাই পড়ে না, বোটাইয়ের মতো হয়ে যায়, সেটাকে আমরা বলছি হচ্ছে ক্রোমাটিড। এবার হচ্ছে ছবিটা যদি একটু দেখো 2 মেরু বিশিষ্ট এরকম কিছু ফাইবারের ক্রিয়েট হয়েছে। এই পুরা জিনিসটাকে আমরা বলছি স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল অ্যাপারেটাস। আর এই স্পিন্ডল যন্ত্রের যে এই তন্তুগুলো, এই ফাইবারগুলো, এগুলোকে আমরা বলছি স্পিন্ডল ফাইবার।
প্রোমেটাফেজ দশায় এই যে স্পিন্ডল ফাইবার দেখা যায়। এখন এখানে যদি একটা জিনিস খেয়াল করো, কিছু স্পিন্ডল ফাইবারের সাথে সেন্ট্রোমিয়ারটা এসে অ্যাটাচড হয়ে যাচ্ছে, সবগুলোর সাথে কিন্তু হচ্ছে না। কিছু স্পিন্ডল ফাইবার থাকে যেখানে অ্যাটাচ হচ্ছে না, যেমন এটাতে অ্যাটাচ হয়নি, কিন্তু কিছু স্পিন্ডল ফাইবার থাকে যেটার সাথে গিয়ে সেন্ট্রোমিয়ারটা অ্যাটাচ হয়ে যায়। সেটাকে আমরা কি বলছি, যেহেতু ওর সাথে অ্যাটাচ হয়েছে কোনো একটা ট্র্যাকশন ফোর্সের কারণে হয়েছে। কার সাথে হয়েছে, এই যে ওর সাথে কোনো একটা ট্র্যাকশন ফোর্সের কারণে হচ্ছে, এই জন্য এই ফাইবারগুলোকে আমরা ট্র্যাকশন ফাইবার বলি। এই পর্যায়ে ক্রোমোজোমের প্রোমেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে যুক্ত হয়ে যায়। এই তন্তুগুলোকে এই জন্য আমরা ট্র্যাকশন ফাইবার বলি, এদেরকে ক্রোমোজোমাল তন্তুও বলে। তাহলে দেখো তুমি কিন্তু অনেকগুলো জিনিসের অল্টারনেট নাম পাচ্ছ, এবং বায়োলজির ক্ষেত্রে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যেই যেই জিনিসের অল্টারনেট নাম পাওয়া যায় সেগুলো খুব ভালো করে মাথায় রাখা লাগে, কারণ একে তো কোয়েশ্চেন আসতে পারে, প্লাস এটা যখন তুমি তোমার খাতায় মেনশন করবে, এগুলো এই পয়েন্টগুলো কিন্তু মেনশন না করলে তোমার কিছুটা হলেও তুমি মানে তোমার খাতাটা তো একে স্ট্যান্ড আউট করবে না, অন্য একজন মেনশন করলে তার খাতাটা স্ট্যান্ড আউট করবে। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, অল্টারনেট নামগুলো। এবার এই আমরা যে বিষুবীয় অঞ্চল বললাম, প্রোমেটাফেজ দশায় নিউক্লিয়াসের যে ক্রোমোজোমগুলো, নিউক্লিয়াসও ধীরে ধীরে বিলুপ্ত হওয়া শুরু করতে থাকে, এবং তোমার হচ্ছে বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো বিন্যস্ত হতে থাকে। আমরা যদি একটু ছবিটা দেখি, দেখো এই যে এই অংশটাকে আমরা বিষুবীয় অঞ্চল বলেছিলাম না, বিষুবীয় অঞ্চলে এসে বিন্যস্ত হতে থাকে, এমন না যে বিন্যস্ত হয়ে যায়, হওয়া স্টার্ট করে। এবং কোষের নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে। এখানে দেখো যে এখানে এরকম ডট ডট লাইন দিয়ে দেখানো হয়েছে না, নিউক্লিওলাসটাও বিলুপ্ত হতে শুরু করে এবং নিউক্লিয়ার মেমব্রেনটাও বিলুপ্ত হতে শুরু করে। এছাড়া প্রাণীকোষের স্পিন্ডলযন্ত্র সৃষ্টি ছাড়াও পূর্বে বিভক্ত সেন্ট্রিওল যে অর্গানেলটা থাকে, এরকম এই সেন্ট্রিওল যেটা থাকে, পূর্বে বিভক্ত সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রে বের হয়। সেন্ট্রিওল দুইটা দুই মেরুতে অবস্থান নেয় এবং সেন্ট্রিওল দুইটার চারদিক থেকে কিছু রশ্মি বিচ্ছুরিত হয়। আমরা যদি এখানে দেখি কিছু রশ্মি, এটা হচ্ছে সেন্ট্রিওলটা, এখান থেকে কিছু রশ্মি বিচ্ছুরিত হচ্ছে, এটাকে অ্যাস্টার রশ্মি বা অ্যাস্টার রে বলে। এবার মেটাফেজ দশাটা খুবই মজার, এটা হচ্ছে মিডল, এটা হচ্ছে সবকিছুর মধ্যক পর্যায়। মেটাফেজ মানে মধ্যক পর্যায়। এখানে যেটা হয় মেটাফেজের ক্ষেত্রে, এই পর্যায়ে দেখো ওখানে কিন্তু বিন্যস্ত হচ্ছিল, বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়া শুরু করেছিল, কিন্তু এখানে এসেও বিন্যস্ত হয়ে যায়। তারপর কি হয়, ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা এবং খাটো অবস্থায় চলে যায়। এই অবস্থায় দেখা যায় যে ক্রোমোজোমটা অণুবীক্ষণ যন্ত্রের নিচে, যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের নিচে কাউন্ট পর্যন্ত করা যায়। যদি প্রথমেই ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। দেখো এই স্লাইড ডিফারেন্সেসগুলো বুঝলেই না এটা তোমার আর কোনো প্যারাই হবে না। যেমন প্রোমেটাফেসে ছিল বিষুবীয় অঞ্চলে অবস্থান নেওয়া শুরু করে, আর এখানে হচ্ছে অবস্থান করে, অলরেডি ওখানে সে রিচ আউট করে ফেলছে। তারপর হচ্ছে প্রতিটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুইটা মেরুমুখী হয়। এখন বাহু দুইটা মেরুমুখী হয় বলতে আমরা কি বুঝাচ্ছি, এখানে যদি একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ এই মেটাফেজের ছবি, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, এটা হচ্ছে এক মেরু, এটা হচ্ছে আরেক মেরু, উত্তর মেরু দক্ষিণ মেরু। এখন এটার যে সেন্ট্রোমিয়ারটা আছে, সেন্ট্রোমিয়ারটা দেখো বিষুবীয় অঞ্চল, আর বাহুগুলা এটা হচ্ছে বাহু বলে, এটাকে সেন্ট্রোমিয়ার বলে, এবং ক্রোমাটিডের এই দুইটা হচ্ছে বাহুগুলা মেরুমুখী, বাহুগুলা মেরুর দিকে ফেস করে আছে, আর সেন্ট্রোমিয়ারটা বিষুবীয় অঞ্চলে, বাহুগুলো মেরুমুখী ফেস করে আছে, সেন্ট্রোমিয়ারটা বিষুবীয় অঞ্চলে। এই জিনিসটাই এখানে বলেছে যে এই পর্যায়ে ক্রোমোজোমগুলো এই পর্যায়ে হচ্ছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে এবং বাহু দুইটা মেরুমুখী হয়ে থাকে। এবং আমি তো আগেই বললাম এই পর্যায়ে হচ্ছে কি ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা এবং খাটো হয়, যার কারণে এই পর্যায়ে হচ্ছে কি ক্রোমোজোমগুলো কাউন্ট পর্যন্ত করা যায়। প্রতিটা ক্রোমোজোম ক্রোমাটিড দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে থাকে। এই স্লাইড ডিফারেন্সটা কিন্তু দেখতে পারবে। এখানে দেখো ক্রোমাটিড দুইটা কিন্তু খুব কাছাকাছি, খুব দূরে না, খুবই কাছাকাছি, এই দুইটা কাছাকাছি থাকে। কিন্তু মেটাফেজের ক্ষেত্রে সেটা দেখা যায় অনেক দূরে চলে আসে, কারণ এদের মধ্যে একটা বিকর্ষণ হয়। আচ্ছা একটা মজার জিনিস বলি, এই যে এখানে যে ক্রোমাটিড দেখছি, এই দুইটার মধ্যে এটা এক বাহু, এটা এক বাহু, এটা আরেক বাহু, এখানে সিস্টার ক্রোমাটিড, এখানে এই দুইটাকে সিস্টার ক্রোমাটিড বলে। এন্ড এই সাইডটার আরেকটা যদি থাকতো, যেমন এটা আঁকাটা ঠিক সুন্দর হয়নি, এই বাহুটা আর এই বাহুটা নন সিস্টার ক্রোমাটিড, আর এই বাহুটা আর এই বাহুটা সিস্টার ক্রোমাটিড।
আচ্ছা, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। মেটাফেজ দশায় কিন্তু কোনো নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিওলাস দেখতে পাবে না। এবার মেটাফেজের পর অ্যানাফেজ। অ্যানাফেজের অ্যানা মানেই হচ্ছে গতি, ওই যে এনা বাস আছে না, অনেক দ্রুত যায়। আচ্ছা, অ্যানাফেজ যেটা আছে, অ্যানাফেজের ক্ষেত্রে যেটা হয় প্রতিটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়েছে। এই পর্যায়ে সেন্ট্রোমিয়ার দুইটা পুরাপুরি আলাদা হয়ে গেছে। আমরা একটু ছবিটা দেখলে ভালো হতো। হ্যাঁ, এই যে সেন্ট্রোমিয়ার দুইটা একটু আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে এই জায়গায় অবস্থান, মেটাফেজ দশায় এই জায়গায় অবস্থান করে। এটা কিন্তু অ্যানাফেজে হয় না, এটা আমি জাস্ট দেখাচ্ছি যে এটা মেটাফেজ দশায় এই জায়গায় অবস্থান করে এবং অ্যানাফেজে যখন আসে তখন এই সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে যায়। অ্যানাফেজে কি বলেছে যে প্রতিটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়, ফলে ক্রোমাটিড দুটো আলাদা হয়ে যায়। যেহেতু সেন্ট্রোমিয়ারই এসে সে যুক্ত হয়েছিল, যখন সেন্ট্রোমিয়ারটা আলাদা হয়ে যাচ্ছে দুইটা ক্রোমাটিড কিন্তু এমনি আলাদা হয়ে যাচ্ছে। এই অবস্থায় প্রতিটা ক্রোমাটিডকে, যেহেতু নতুন একটা সেল তৈরি হলে সেলটাকে আমরা অপত্য ক্রোমোজোম বলছি, মানে অপত্য ক্রোমোজোম তো না, অপত্য কোষ বা ডটার সেল বলছি। ঠিক তেমনি ক্রোমাটিড যখন নতুন একটা তৈরি হচ্ছে তখন সেই নতুন ক্রোমাটিডকে আমরা অপত্য ক্রোমোজোম বলছি। ক্রোমোজোম কেন? কারণ ক্রোমোজোম যখন দুইটা বাহুতে বা বিভক্ত হয়ে যায় সেন্ট্রোমিয়ার ব্যতীত, সেটাকে তখন আমরা ক্রোমাটিড বলি। আর এমনি যখন ক্রোমাটিড দুইটা হচ্ছে কি আলাদা হয়ে যাবে একটা আরেকটা থেকে, তখন তৈরি হবে অপত্য ক্রোমোজোম। এই জিনিসগুলো ক্রোমাটিড, ক্রোমোজোম, ক্রোমাটিন ফাইবার, এই জিনিসটা একবার তোমার মাথায় ঢুকে গেলে আর কখনো তোমার মাথা থেকে বের হবে না। অপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। আমরা ছবিটাতেও তাই দেখলাম যে বিপরীত মেরুর দিকে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? দুইটা দুই দিকে চলে যাবে, তারপর দুইটা কোষ আলাদা হয়ে যাবে। ওই জিনিসটাই এখানে হচ্ছে যে পরস্পর বিপরীত মেরুর দিকে চলে যেতে থাকে, যার কারণে অপত্য ক্রোমোজোমগুলোর অর্ধেক এক মেরুর দিকে, বাকি অর্ধেক অন্য মেরুর দিকে অগ্রসর হয়। আমরা যদি একটু মেটাফেজের জিনিসটা একটু রিকালেক্ট করি, কি হচ্ছে মেটাফেজের ক্ষেত্রে খুব মোটা এবং খাটো হয়ে যায়। তারপর হচ্ছে গিয়ে এই পর্যায়ে হচ্ছে ধীরে ধীরে বাহু দুইটা একটা একটার মধ্যে অলরেডি বিকর্ষণ বেড়ে যায়, যার কারণে আমরা প্রো মেটাফেজে যেখানে দেখছি যে বাহু দুইটা খুব কাছাকাছি, মেটাফেজে গিয়ে বাহু দুইটা দূরে চলে যায়। এবং এটা ছিল প্রোমেটাফেজে, এটা মেটাফেজে। অ্যান্ড অ্যানাফেজে এসে দেখা যায় এই সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে যায়। সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে গেলে তখন কি হয়? সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে দুই মেরুর দিকে দুইটা অংশ চলে যায়। তাহলে বুঝতে পারছো যে কেন হচ্ছে নতুন যে কোষটা বিভক্ত হয়, কারণ একটা থেকে আমি অলরেডি দুইটা পেয়ে যাচ্ছি। তাহলে প্রতিটা যখন এরকম ডাবল হয়ে আলাদা হয়ে যাচ্ছে তখন কিন্তু অপত্য কোষগুলোতে এমনি মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম এন্টার করবে। কারণ সাপোজ একটাতে হচ্ছে গিয়ে খুব কম আমরা একটা নাম্বার ধরলাম, যদি এটা না 46টা, মানুষের ক্ষেত্রে 46টা বা 2n সংখ্যক ক্রোমোজোম থাকে। মানুষের মধ্যে 46টা বা 23 জোড়া 23 পেয়ার্স বা 2n সংখ্যক ক্রোমোজোম থাকে। কিন্তু আমরা ইন আ হাইপোথেটিক্যাল সিচুয়েশন লেটস অ্যাজিউম 4টা থাকে, 4টা ক্রোমোজোম থাকে, ঠিক আছে? বা যেই জীবের ক্ষেত্রে 4টা থাকে, এক একটা জীবের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার একদম নির্দিষ্ট থাকে। যেই জীবের ক্ষেত্রে 4টা থাকে তাদের দেখা যাবে 4টা থেকে ডাবল হবে, 4টা থেকে ডাবল হয়ে প্রতিটাই যদি এরকম ডাবল হয়, প্রতিটা যদি এরকম ভেঙে যায় 8টা হবে। 8টার মধ্যে 4টা এদিকে যাবে, 4টা এদিকে যাবে। তাহলে কি হচ্ছে? মাতৃকোষের মধ্যেই 4টা এক পাশে গেল, 4টা আরেক পাশে গেল। একটু যদি ছবি দেখে বলি, দেখো এখানে হচ্ছে, এখানে যেমন 4টা আছে, ছবি এই জন্যই ছবিটা দেখে বলতে বললাম। আমরা একটু মেটাফেজের ছবিটা দেখি। মেটাফেজে কি ছিল? 4টা ক্রোমোজোম ছিল। খুব ভালো কথা। 4টা ক্রোমোজোম থেকে যখন সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে গেল তখন 8টা হয়ে গেল, এই সাইডে 4টা, এই সাইডে 4টা। এবং আমরা টেলোফেজে গিয়ে দেখবো একদম শেষে যে এই দুইটা আলাদা হয়ে যাবে, এই দুইটা আলাদা হয়ে যাবে। এই কারণেই মাইটোসিসটাকে আমরা সমীকরণিক বিভাজন বা এর মধ্যে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে এটা বলছি। কারণ দেখো ক্রোমোজোম মাতৃকোষেও 4টা ছিল, এখন নতুন যে কোষগুলো হবে সেটাতেও 4টা থাকে। কিন্তু কিভাবে 4টা থাকে? দুইটার মধ্যে, এটা যেহেতু দুইটা অপত্য কোষ সৃষ্টি হচ্ছে, তাহলে তো 8টা ক্রোমোজোম দরকার হবে। এই যে বিভাজনটা হচ্ছে, এই যে সেন্ট্রোমিয়ারটা আলাদা হয়ে যাচ্ছে, এর মাধ্যমে নতুন করে আরও 4টা ক্রোমোজোম ক্রিয়েট হয়। এবার আসা যাক, এই যে অপত্য ক্রোমোজোমগুলো, এদের চলনের সময় সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী থাকে, সেন্ট্রোমিয়ারটা সামনে থাকে, পিছনে। সেন্ট্রোমিয়ার লিডিং দেয়, বলে যে না আমি তোমাকে নিয়ে যাচ্ছি, সমস্যা নাই, তোমার যেহেতু চলে যেতে হবে। এটা অনেকটা এরকম যে ফার্স্টে হচ্ছে মেটাফেজ দশায় দুইটা বাহুর মধ্যে ঝগড়া লাগছে, তারপর দে আর লাইক নো আই ডোন্ট ওয়ান্ট টু স্টে উইথ ইউ, অ্যান্ড দেন সেন্ট্রোমিয়ার ইজ লাইক ডোন্ট ওয়ারি আইল টেক কেয়ার অফ ইউ। তারপর হচ্ছে কি ক্রোমোজোমগুলো অর্ধেক এ পাশে চলে যায়, অর্ধেক এ পাশে চলে যায়। সেন্ট্রোমিয়ারটা লিড দেয়, অগ্রগামী থাকে, এবং বাহু দুইটা পিছনে থাকে আর কি, অনুগামী থাকে। বাহুদ্বয় অনুগামী থাকে, সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে। এখন এই জিনিসের একটা জিনিস খেয়াল করো, এখানে এটা দেখে তোমার একটা অ্যালফাবেটের কথা মনে পড়ছে না? ভি। এরকম এক এক সময় যখন এই ক্রোমোজোমগুলোর চলন হয়, এদের বিভিন্ন অ্যালফাবেটের মতো সাইন হয়। ভি, এল, জে,
আই, এরকম ভি এর মতো হতে পারে, কিংবা জে এর মতো হতে পারে, এল এর মতো হতে পারে, অথবা যদি একটা বাহু থাকে কোনো কারণে সেক্ষেত্রে আই এর মতো হতে পারে। সো এই দশাগুলোর বিভিন্ন নাম আছে। যখন সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো ভিএল জে আই এর মতো আকার ধারণ করে এবং এদেরকে যথাক্রমে ভিএল জে আই, ভি হলে সেটাকে মেটাসেন্ট্রিক, এল হলে হচ্ছে কি সাবমেটাসেন্ট্রিক, জে হলে সাবমেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, আর টেলোসেন্ট্রিক হবে যখন আই হবে। মানে তুমি জাস্ট ভিএল জে আই মনে রাখবা, তারপর মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, শেষ। আচ্ছা, অ্যানাফেজে হচ্ছে আরেকটা জিনিস হয়, অ্যানাফেজ দশার শেষের দিকে অপত্য ক্রোমোসোমগুলো স্পিন্ডল যন্ত্রের মেরুপ্রান্তে অবস্থান নেয়। অর্থাৎ অ্যানাফেজ দশায় সে হচ্ছে গিয়ে গতি, মানে অ্যানা মানে তো গতি, অর্থাৎ এই পর্যায়ে সে হচ্ছে গিয়ে বিষুবীয় অঞ্চলে, মেটাফেজে হচ্ছে গিয়ে বিষুবীয় অঞ্চলে ছিল, তারপর হচ্ছে গিয়ে যখন সে অ্যানাফেজে আসতেছে, অ্যানাফেজে এসে ওরা আলাদা হয়েছে। ডাজ ইট এভার মেক ইউ ওয়ান্ডার যে হাউ ফাস্ট দ্য নাইট চেঞ্জ? অনেকটা ওরকম যে এখনই হচ্ছে বিষুবীয় অঞ্চলে ছিল, পরের স্টেপে এসেই সে হচ্ছে এখন মেরুতে চলে গেছে। আচ্ছা, ক্রোমোজোমগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পেতে থাকে, আমি গানটার নাম ভুলে গেছি, জাস্ট হাউ ফাস্ট দ্য নাইট চেঞ্জেস, এরকম কিছু একটা ছিল। আচ্ছা হ্যাঁ, সো টেলোফেজ, টেলোফেজের ক্ষেত্রে যেটা হচ্ছে, টেলোফেজ হচ্ছে এটা শেষ দশায়, টেইল একদম লাস্টে থাকে না, এই জন্য টেলোফেজও লাস্টের দশা। টেলোফেজের প্রোফেজের জিনিসগুলাই একদম অপোজিট সিকোয়েন্সে হয়। কিরকম হয়? ওখানে কি ছিল? খাটো এবং মোটা হতে শুরু করে, এখানে লম্বা এবং চিকন হতে থাকবে। যেমন মাইটোসিসের শেষ পর্যায়ে এখানে সেই প্রোফেজের উল্টা ঘটনাগুলো বিপরীতভাবে ঘটতে থাকবে, ক্রোমোসোমগুলো আবার সরু এবং লম্বা হতে থাকবে। এবং আগে এটার জন্য পানি যোজনকে ধারণা করা হতো, কিন্তু এখন গবেষণার মাধ্যমে বের হয়েছে যে এরকম দ্যাটস টোটালি নট দ্য কেস। এরপর এরা জড়িয়ে গিয়ে একটা আরেকটার সাথে এভাবে কুণ্ডলি পাকিয়ে আবার একটু আগে যে আমাদের অপত্য ক্রোমোজোম ছিল, মানে মেটাফেজ দশায় যে ক্রোমাটিড, অ্যানাফেজ দশায় সেই অপত্য ক্রোমোজোম, আবার টেলোফেজ দশায় এসে সেই ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন ফাইবার হয়ে যায়। সো এখানে এরা হচ্ছে জড়িয়ে গিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। নিউক্লিয়ার রেটিকুলাম মানে এই যে জড়িয়ে গিয়ে এরকম ক্রোমাটিন ফাইবার ফর্ম করে। নিউক্লিওলাসের যেই নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে গিয়েছিল, সেটা আবার এখানে হচ্ছে গিয়ে পুনরাবির্ভাব শুরু করে এবং নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে আবার নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হয়। যার কারণে যখন আমরা প্রথমে ক্রোমোজোম গেল, তারপরে এই ক্রোমোজোমগুলো নিউক্লিয়ার রেটিকুলাম ফর্ম করলো, তারপর আমরা দেখলাম নিউক্লিওপ্লাজম সৃষ্টি হয়েছে, তারপর নিউক্লিওলাস সৃষ্টি হচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হচ্ছে। অর্থাৎ দুই মেরুতে দুইটা কমপ্লিট ডিফারেন্ট নিউক্লিয়াসের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে। প্রথম যে নিউক্লিয়াসটা ছিল সেটাকে আমরা মাতৃ নিউক্লিয়াস, মাতৃকোষের নিউক্লিয়াস বলছি। সেকেন্ড যে দুইটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে অপত্য কোষের নিউক্লিয়াস বা অপত্য নিউক্লিয়াস হচ্ছে। এই যে এই দুইটা অ্যানাফেজে এরকম থাকে, মেরুমুখী চলন থাকে। অ্যানাফেজটা আমরা আরেকবার রিক্যাপিচুলেট করি, এদের মধ্যে হচ্ছে গিয়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যায়, সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে, মানে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে ক্রোমোজোম যেই ক্রোমাটিড ছিল, ক্রোমাটিডটা অপত্য ক্রোমোজোমের সৃষ্টি করে। এরপর অপত্য ক্রোমোজোমটা কি করে? অপত্য ক্রোমোজোমটা হচ্ছে গিয়ে মেরুমুখী চলন শুরু করে। মেরুমুখী চলনের সময় আমাদের যে সেন্ট্রোমিয়ার আছে ও বলছে না, আইল টেক দ্য লিড। ও তখন লিড নিয়ে ও অগ্রগামী থাকে এবং বাহুদ্বয় হচ্ছে অনুগামী থাকে। এবং এই পর্যায়ে অ্যানাফেজের একদম লাস্টের দশায় এসে সেরে ক্রোমোজোমগুলো মেরুমুখীতে একদম চলে আসে। আর এই অ্যানাফেজ দশার ক্ষেত্রে যেটা হয় যে এই সময় অপত্য ক্রোমোজোম যেগুলো থাকে এদের একটা নির্দিষ্ট আকার থাকে, VLJI, এই অনুযায়ী এদের নাম দেওয়া হয় মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। আর টেলোফেজ দশায় এসে এই যে ক্রোমোজোমগুলো এখানে পৌঁছালো, ওরা গিয়ে সেটা এখানে কুণ্ডলি পাকিয়ে আবার সরু এবং লম্বা হয়ে যায়। আমাদের যে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে, নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটে, অর্থাৎ দুইটা কমপ্লিট ডিফারেন্ট নিউক্লিয়াসের সৃষ্টি হয়। এছাড়া আমাদের যে স্পিন্ডাল তন্তু ছিল, স্পিন্ডাল ফাইবার ছিল, এই স্পিন্ডাল ফাইবারগুলো আবার বিলুপ্ত হতে শুরু করে, অদৃশ্য হয়ে যায়। উদ্ভিদ কোষের ক্ষেত্রে এরকম, প্রাণী কোষের ক্ষেত্রে এরকম, দুইটা কোষ উৎপন্ন হয়ে গিয়েছে। টেলোফেজ পর্যায়ের শেষ দিকে এসে যেটা হয়, বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা ER এর ক্ষুদ্র অংশগুলো জমা হতে থাকে। এন্ডোপ্লাজমিক জালিকার যে ক্ষুদ্র ফ্র্যাগমেন্টসগুলো থাকে, ফ্র্যাগমেন্টসগুলো অ্যাসেম্বল হওয়া স্টার্ট করে। ওয়ান্স দে স্টার্ট অ্যাসেম্বলিং, তখন এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। অর্থাৎ ওয়ান্স দ্য ফ্র্যাগমেন্টস অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্টার্ট অ্যাসেম্বলিং, দে ফর্ম সেল প্লেট। সেল প্লেট গঠন হয়ে গেলে তখন সাইটোপ্লাজমিক অঙ্গাণুসমূহ সমবন্টন ঘটে। আমরা কিন্তু এতক্ষণ নিউক্লিয়াসের জিনিসপত্র দেখলাম, এবার নিউক্লিয়াসের পাশাপাশি আমাদের যে সাইটোপ্লাজমিক অর্গানেলগুলো থাকবে, সাইটোপ্লাজমিক অর্গানেলগুলো হচ্ছে আলাদা আলাদা বিভক্ত হয়ে যাবে, সমবিভাজন ঘটবে এবং দুইটা অপত্য কোষ বা ডটার সেলের সৃষ্টি হবে। অর্থাৎ আমরা দেখলাম একটা কোষ থেকে কিভাবে দুইটা কোষের সৃষ্টি হচ্ছে।
প্রাণীর ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে কোষঝিল্লিটা গর্তের মতো, অনেকটা ওই যে অ্যামাইটোসিস আমরা যেরকম দেখেছিলাম গর্তটা ভিতরের দিকে আসে আবার খাত সৃষ্টি হয়, ঠিক তেমনি এখানে খাত সৃষ্টি হবে গর্তের মতো, তারপর এটা গ্র্যাজুয়ালি গর্তটা ডিপার হতে থাকবে অ্যান্ড এক পর্যায়ে গিয়ে মিলিত হয়ে দুইটা আলাদা কোষ গঠন করবে। ক্রমান্বয়ে গভীরতর হবে, এদের হচ্ছে গিয়ে কোষঝিল্লিটা গর্তের মতো ভিতরের দিকে ঢুকতে থাকবে এবং গর্ত সব দিক থেকে গভীর হয়ে মিলিত হয়ে দুইটা আলাদা কোষ ক্রিয়েট হয়ে যাবে। তো মাইটোসিসের ধাপসমূহ আমরা যদি আবার একটু রিক্যাপচুলেট করি, আইল গিভ ইউ আ সেকেন্ড টু রিকালেক্ট অল দ্য থিংস দ্যাট আইভ সেড সো ফার, যে স্টেজগুলোতে কি হয়, মানে রাফলি তোমার এখন পর্যন্ত কি মনে আছে। আইল গিভ ইউ আ সেকেন্ড ফর দ্যাট। আচ্ছা পজ দিয়ে নিও, এখন আমি বলি। এখানে যেটা হচ্ছে প্রোফেজ যেটা আছে, প্রোফেজে হচ্ছে প্রথমে সংকোচন হয়, এদের হচ্ছে আমাদের যে ক্রোমাটিন জালিকা থাকে বা নিউক্লিয়ার রেটিকুলাম থাকে যেটা, সেটা হচ্ছে গিয়ে ধীরে ধীরে সংকোচন এবং সংকোচন শুরু হয় এবং খাটো এবং মোটা হওয়া শুরু হয়। এটা কিন্তু একদম সবচেয়ে খাটো এবং মোটা হয় না। এবং এই পর্যায়ে তুমি যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে যদি একটা সেল নিয়ে এভাবে দেখো, তুমি ওইটার প্রেজেন্স দেখতে পারো। তুমি কাউন্ট করতে পারবে না, বাট তুমি প্রেজেন্স দেখতে পাবে। এবার সেন্ট্রোমিয়ার ব্যতীত এরা হচ্ছে গিয়ে দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়ে যায়। এছাড়া এ পর্যায়ে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হয়। এরপর প্রোমেটাফেজের পর যখন প্রোফেজের পর যখন প্রোমেটাফেজে যাবে, তখন ওর হচ্ছে গিয়ে এখানে ওর যে সেন্ট্রোমিয়ারটা ছিল, আমরা যদি একটু দুই ভাগে বিভক্ত হয়েছিল, এখানে প্রোমেটাফেজে এসে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যখন এই যে ক্রোমাটিড দিয়ে যে সে ক্রোমাটিডে বিভক্ত হয়েছে, এটা আমরা প্রোমেটাফেজে গিয়ে আরো ক্লিয়ারলি দেখতে পাবো। হ্যাঁ, এই যে আরো ক্লিয়ারলি দেখতে পাবো। এবং এখানে স্পিন্ডল ফাইবার, মেইনলি তোমার যে জিনিসটা মাথায় রাখা লাগবে, এখানে সংকোচন প্রসারণ শুরু হয় এবং নিউক্লিওলাস এবং হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে বিলুপ্ত হয়ে যায়। এই পর্যায়ে এসে বিলুপ্ত হওয়া শুরু করে, এই পর্যায়ে বিলুপ্তি তাও চলতে থাকে, কিন্তু স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল অ্যাপারেটাস ফর্মেশন স্টার্ট হয়ে যায়, স্পিন্ডল অ্যাপারেটাস ফর্মেশন হয়ে যায়, ফর্ম হয়ে যায়। এরপর এরা বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়া শুরু করে। প্রোমেটাফেজ দশায় ও হচ্ছে গিয়ে এটা মেটাফেজের আগ দশা, সো মেটাফেজে কিছু কাছে এগিয়ে রাখছে, সে কি করছে বিষুবীয় অঞ্চলে এসে অ্যারেঞ্জ হওয়া শুরু করে। মেটাফেজে এসে বিষুবীয় অঞ্চলে অ্যারেঞ্জড হয়েছে এবং এই পর্যায়ে সবচেয়ে খাটো এবং মোটা দশায় থাকে। এই জন্য এই দশায় আমরা কাউন্টও করতে পারি ক্রোমোজোমগুলো যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের নিচে নিয়ে। আর এখানে হচ্ছে কিছু স্পিন্ডল যন্ত্রের সাথে হচ্ছে সেন্ট্রোমিয়ারটা যুক্ত হয় প্রোমেটাফেজে, সেই স্পিন্ডল ফাইবারগুলোকে ট্র্যাকশন ফাইবার বা ক্রোমোজোমাল ফাইবারও বলে। মেটাফেজ দশায় তারপর কি হয়, মেটাফেজ দশায় তো এখানে বাইন্ড হলো, তারপর এরা হচ্ছে কি এদের মধ্যে বিকর্ষণ শুরু হয়ে গিয়েছে। অ্যানাফেজ দশায় এসে ওরা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার দুইটা, অ্যানাফেজ দশায় ফার্স্টেই সেন্ট্রোমিয়ার দুইটা আলাদা হয়ে যায়, সেন্ট্রোমিয়ার লিড নেয়, দুইটা অপত্য ক্রোমোজোম যেগুলো থাকে, ক্রোমাটিড ছিল এখানে ক্রোমাটিড ছিল, এখানে অপত্য ক্রোমোজোম হয়ে গেছে। এখানে দেখো এই যে অ্যাজ আ হোল ক্রোমোজোম বলতেছে, কিন্তু এইগুলো তো ক্রোমাটিড, তো ক্রোমাটিডটা এখানে এসে অপত্য ক্রোমোজোম হয়ে যাচ্ছে এবং এরা হচ্ছে কি অ্যানাফেজের শেষ দশায় দুই মেরুতে অবস্থান নেয়। টেলোফেজে এসে এদের হচ্ছে চারিদিকে হচ্ছে এরা আবার হচ্ছে গিয়ে সরু এবং চিকন হওয়া শুরু করে, সাইড দিয়ে পুরো এদেরকে এর সাইডে হচ্ছে নিউক্লিওলাস ক্রিয়েট হয় এবং নিউক্লিওলাসের সাথে সাথে নিউক্লিয়ার মেমব্রেনও সৃষ্টি হয় এবং দুইটা কোষ সৃষ্টি হয়ে যায়। দ্যাটস ক্যারিওকাইনেসিস ফর ইউ। আর এর পাশাপাশি হচ্ছে আমরা সাইটোকাইনেসিসের ক্ষেত্রে যেটা দেখবো, এই ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস এটা একটা ডিফারেন্সিয়াল কয়েকটা অল্প কিছু ডিফারেন্স আছে, যে কি সাইটোপ্লাজমের অর্গানেলগুলো হচ্ছে গিয়ে সমবিভাজন ঘটবে, কোষটা মাঝখান দিয়ে এসে বিভক্ত হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে সাইটোকাইনেসিসের আন্ডারে পড়তেছে। নিউক্লিয়াসের আমরা একটু যদি ডিফারেন্সটা দেখি, ক্যারিওকাইনেসিস মানে কি নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস মানে কি সাইটোপ্লাজমের বিভাজন। ক্যারিওকাইনেসিসে অনেক টাইম লাগে, বেশ অনেকটা টাইম লাগে, যেহেতু এখানে প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এত কিছু হচ্ছে, কিন্তু সাইটোকাইনেসিস অপেক্ষাকৃত সরল এবং এটাতে খুব কম টাইমের প্রয়োজন হয়। কারণ এই যে আমরা দেখলাম যে ফ্র্যাগমোপ্লাস্ট তৈরি হচ্ছে, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ফ্র্যাগমেন্টস এসে উদ্ভিদ কোষে ফ্র্যাগমোপ্লাস্ট তৈরি হবে, আর প্রাণী কোষের ক্ষেত্রে যেটা হয় কোষঝিল্লিটা মাঝখান দিয়ে গর্তের মতো এসে এক পর্যায়ে গভীরতর হয়ে মিলিত হয়ে যাবে। এই ক্ষেত্রে যে জিনিসটা বললাম যে ক্যারিওকাইনেসিসকে আমরা বিভিন্ন পর্যায়ে ভাগ করতে পারি, সাইটোকাইনেসিসের ক্ষেত্রে এমনটা হয় না। এছাড়া ক্যারিওকাইনেসিসের ক্ষেত্রে ক্যারিওকাইনেসিসের রেজাল্ট কি, এখানে দুইটা অপত্য নিউক্লিয়াস পরিণত হয়। সাইটোকাইনেসিসের কারণে সাইটোপ্লাজমটা সমান দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ক্যারিওকাইনেসিসের বিভাজন বা নিউক্লিয়াসের বিভাজনের কারণে নিউক্লিয়াস সংখ্যায় বৃদ্ধি ঘটে, আর সাইটোকাইনেসিস যেহেতু এখানে অ্যাট দ্য এন্ড ফাইনালি হচ্ছে গিয়ে দুইটা সেল উৎপন্ন হচ্ছে, সো এখানে কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে।
আর সাইটোকাইনেসিস এটা তো খুব ইজি একটা গিভেন থিং যে আগে ক্যারিওকাইনেসিস হবে, আগে দুইটা নিউক্লিয়াস তৈরি হবে, এরপর হচ্ছে গিয়ে আমাদের কোষ তৈরি হবে। সো আগে ক্যারিওকাইনেসিস ঘটে, সাইটোকাইনেসিস পরে ঘটে। এখানে হচ্ছে ছবিটা দেওয়া আছে, ছবিগুলো অনেক ভালো করে প্র্যাকটিস করতে হবে, নাহলে পরীক্ষার হলে গিয়ে তোমার হুট করে আঁকতে নিলে একটু প্যারা খেতে পারো। মাইটোসিসের গুরুত্ব এইভাবে পয়েন্ট করে লিখলে না মনে থাকে আর কি। সো মাইটোসিসের গুরুত্ব আমরা এতক্ষণে যা যা পড়েছি মোটামুটি তোমার হচ্ছে গিয়ে একটা রাফ আইডিয়া তো থাকবে যে দেহের গঠন এবং দৈহিক বৃদ্ধি, এই যে একটা ছোট জায়গোট অবস্থা থেকে বিশাল আকৃতির প্রাণী তৈরি হয়ে যাচ্ছে, এটা কিভাবে সম্পন্ন হচ্ছে? একটা থেকে দুইটা কোষ, দুইটা থেকে এভাবে বিভাজন হতে হতে যখন অনেকগুলো কোষ হয় তখনই তো, কারণ কোষই তো দেহের গঠন এবং কাজের একক। কোষ যদি না বাড়ে তাহলে তো তোমার জীবটা বড় হবে না। সো জীবের দৈহিক গঠন এবং দৈহিক বৃদ্ধিতে কে সাহায্য করে? মাইটোসিস সাহায্য করে। এরপর বংশবৃদ্ধি। বংশবৃদ্ধি কাদের জন্য? এই যে এককেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক এবং কিছু এককোষী সুকেন্দ্রিক যারা আছে এসব জীবে মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে। মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে কাদের ক্ষেত্রে? নিম্ন শ্রেণীর কিছু জীবের ক্ষেত্রে মাইটোসিস প্রক্রিয়ায় অযৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে। জননাঙ্গ সৃষ্টি এবং জননকোষের সংখ্যা বৃদ্ধি। এখন এটা একটা ট্রিকি জিনিস, এটা না আমরা অনেক প্যাচ লাগিয়ে ফেলি যে জননকোষ সৃষ্টির সময় তো হচ্ছে গিয়ে মিওসিস হওয়ার কথা, অর্ধেক সংখ্যক ক্রোমোজোম লাগে। জিনিস হচ্ছে ক্রোমোজোম এই যে মাইটোসিস বিভাজনের কারণে বহুকোষী জীবের জননাঙ্গ সৃষ্টি হয়। জননাঙ্গ সৃষ্টি তো হওয়া লাগবে আগে, একটা জীবের একটা অর্গান তো আগে ফর্ম হওয়া লাগবে, এরপরে না হচ্ছে গিয়ে জননকোষ সৃষ্টি হবে, মানে জননকোষ সৃষ্টি হবে। যে জিনিসটা হয় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 2n সংখ্যক থাকে, জননকোষের ক্রোমোজোম সংখ্যা n সংখ্যক হয়ে যায়। এই যে হাফ হয়ে যায়, এটা সম্পর্কে আমরা মিওসিসে আরেকটু ভালো করে জানবো। এই যে হাফ হয়ে যায় সেটাকে হ্রাসমূলক বিভাজন ঘটে, কিন্তু এই হ্রাসমূলক হওয়ার জন্য, জননকোষ হওয়ার জন্য তাকে জননাঙ্গ গঠন হওয়া প্রয়োজন। সো জনন অঙ্গ গঠন বা জনন অঙ্গ সৃষ্টি হচ্ছে গিয়ে মাইটোসিসের কাজ, কিন্তু জননকোষ সৃষ্টি হচ্ছে মিওসিসের কাছে। তারপর জননকোষ যখন আবার মাল্টিপ্লাই হতে থাকে তখন হচ্ছে মাইটোসিসের মতো হয়। বংশবৃদ্ধির ক্রমধারা বজায় রাখতে সাহায্য করে এবং জননকোষের সংখ্যা বৃদ্ধি হলে, প্রথমে যখন এই যে n সংখ্যক কোষ হয়ে গেছে, এরপর যখন ওরা আরও মাল্টিপ্লাই করতে হবে তখন মাইটোসিস হতে পারে। এরপর হচ্ছে নির্দিষ্ট আকার এবং আয়তন রক্ষা করতে সাহায্য করে। কোষের স্বাভাবিক আকার, আকৃতি, আয়তন রক্ষা করতে সাহায্য করে। কেন? কারণ এই যে একটা মাতৃকোষ থেকে অপত্য কোষ তৈরি হচ্ছে, অপত্য কোষের গুণাগুণ, বৈশিষ্ট্য সবকিছুই কিন্তু কার মধ্যে থাকে? কোষের গুণাগুণ, বৈশিষ্ট্য সবকিছু কার মধ্যে নিহিত থাকে? ক্রোমোজোমের মধ্যে। যেহেতু ক্রোমোজোম, মাতৃকোষের ক্রোমোজোম এবং অপত্য কোষের ক্রোমোজোম একদম সমান থাকে, একদম ইকুয়াল থাকে। এই জন্য ইকুয়াল কেন থাকে? বিকজ মাইটোসিস ইজ আ ইকুয়েশনাল ডিভিশন, সমীকরণিক বিভাজন। সো এই জন্য হচ্ছে নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করতে সাহায্য করে। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা হয়। কেন ভারসাম্য রক্ষা হয়? এই যে সাইটোপ্লাজমের মধ্যে যে ক্ষুদ্রাঙ্গগুলো আছে, রাসায়নিক উপাদানগুলো আছে, এগুলাই মাইটোসিস বিভাজনের মাধ্যমে প্রতিটা কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমে সেম অ্যামাউন্ট অফ জিনিস যায়, সেম অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজমের অর্গানেলস যায়। সো এখানে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করছে। ক্রোমোজোমের সংখ্যার সমতা থাকে, এটা তো ফার্স্ট থেকেই বলছি যে ক্রোমোজোম একদম ইকুয়াল থাকে। মাতৃকোষে যে পরিমাণ ক্রোমোজোম থাকে, মাতৃকোষে 46টা থাকে, বা মাতৃকোষে যদি 46টা থাকে তাহলে অপত্য কোষেও 46টা থাকবে। এবং যেহেতু ক্রোমোজোমের মধ্যে হচ্ছে গিয়ে জীবের সব বংশগতির বৈশিষ্ট্য, গুণাগুণ সব কিছু নিহিত থাকে, সো ক্রোমোজোমের সমতাটা রক্ষিত হয়। এছাড়া ক্ষতস্থান পূরণ, কোনো একটা জায়গায় ছিলে গেলে, কেটে গেলে হিল হওয়ার জন্য আরও বেশি সেলস দরকার, ওই সেলগুলো এসে যাতে রিপ্লেস করতে পারে। আমাদের হাতে যখন কোনো জায়গায় কোনো কারণে কোনো একটা জায়গায় কেটে গিয়েছে বা কিছু একটা হয়েছে, তখন তো এটা হিল হওয়া লাগে, নতুন এসে রিপ্লেস করা লাগে আগের সেলগুলো, ড্যামেজ সেলগুলোকে। ওইটা কিভাবে সম্পন্ন হয়? বহুকোষী জীবদেহে সৃষ্ট যে কোনো ক্ষতস্থান মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের মাধ্যমে পূরণ হয়। এরপর ক্রমাগত ক্ষয়পূরণ। ক্রমাগত ক্ষয়পূরণ মানে কি? আমাদের তো কিছু বডিতে কিছু সেল আছে যেগুলো ক্রমাগত, মানে একটা নির্দিষ্ট আয়ুষ্কাল আছে। সো দেখা যায় যে ওই কোষগুলো বিনষ্ট হয়ে গেলে, যেমন আমাদের রোহিত রক্তকণিকা, তারপর অন্ত্রের যে আবরণী কোষগুলো, এগুলো কিন্তু ক্রমশ ক্ষয়িষ্ণু, একটা নির্দিষ্ট টাইম পর এরা হচ্ছে গিয়ে দেহে কোষের মৃত্যুবরণ হয় আর কি। সো এইগুলাকে আবার রিপ্লেস করার জন্য বা ক্রমাগত এই ক্ষয়টা পূরণ করার জন্য কিন্তু মাইটোসিস কোষ বিভাজন লাগে। পুনরুৎপাদনের জন্য লাগে কিছু হচ্ছে গিয়ে ওই যে পুনরুৎপাদন, লোহিত রক্তকণিকা, তারপর হচ্ছে অন্ত্রের আবরণী, এগুলো পুনরুৎপাদনের জন্য লাগে। গুণগত বৈশিষ্ট্য, স্থিতিশীলতা। গুণগত বৈশিষ্ট্য কার মধ্যে থাকে? ক্রোমোজোমের মধ্যে থাকে। আর আমাদের যে ক্রোমোজোম তো হচ্ছে মাতৃকোষ এবং অপত্য কোষে সমান থাকে। এই জিনিসটা মাথায় রাখবো, মাইটোসিসে ক্রোমোজোম সব সমান। ক্রোমোজোম সমান মানে সব সমান, গুণাগুণ সমান থাকবে, আকার আকৃতি নিয়ন্ত্রিত থাকবে, ক্রোমোজোমের সমতা মেনটেন হবে, গুণাগত বৈশিষ্ট্য সমতা থাকবে।
আর অনিয়ন্ত্রিত মাইটোসিস, এখন অনিয়ন্ত্রিত আচ্ছা তোমাদের কি ধারণা আছে যে ক্যান্সার বা এই যে টিউমার এগুলো কিসের কারণে হয়? এগুলো হচ্ছে এই যে মাইটোসিস হচ্ছে তোমার বডিতে কখন কোনটা, এই যে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি এই মোমেন্টেও কিন্তু আমার বডিতে সেল ডিভিশন হচ্ছে। অর্থাৎ সেল ডিভিশন কখন কোথায়, এখন যদি একটা জায়গায় ধীরে ধীরে কোষ বড় হতেই থাকে, মানে একদম বড় হতে হতে কোনো রেগুলেশন ছাড়া না হয়, যে তুমি যে স্কুলে যাও, তুমি যে কোনো জায়গায় একটা নির্দিষ্ট ডিসিপ্লিন বা একটা নিয়ম লাগে, ঠিক তেমনি তোমার বডিতে যে সেল ডিভিশন হচ্ছে এই সেল ডিভিশন একটা সার্টেন নিয়ম বা রিদমে হবে, কখন কোথায় কিভাবে হবে। সো এই নিয়মটা যখন কোনো কারণে ব্রেক হয়ে যায়, কোনো কারণে কোনো একটা হয়তো কোনো একটা ভাইরাস বা কোনো এক কিছুর জন্য যদি এরকম হয়, কোনো একটা সার্টেন জিনের কোনো মিউটেশনের কারণে যদি হয়, তখন আমরা ক্যান্সার বা টিউমার, মানে খুব সিম্পলিফাইডলি বললে তখন ক্যান্সার বা টিউমারের উপদ্রব হতে পারে আর কি। অনিয়ন্ত্রিত মাইটোসিস, এই জিনিসটাই এখানে বলা যে কোষের অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন ফ্যাক্টর আছে, বিভিন্ন স্টিমুলেশন আছে। সো এই ফ্যাক্টরগুলো যদি কোনো কারণে অকার্যকর হয়ে যায় তখন কিন্তু অনিয়ন্ত্রিত মাইটোসিস হয়, এবং অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে টিউমার, ক্যান্সার এরকম রোগ হয়। এবং ক্যান্সার ওয়ার্ডটা কোত্থেকে আসতেছে? ক্র্যাব থেকে আসতেছে, অর্থাৎ কাঁকড়া থেকে। ক্যান্সার কোষের আশেপাশে কি হয়, একটা জায়গায় আমরা বলি না যে ক্যান্সার একবার হলে সেটা আর যেতে চায় না, হয়তো এক জায়গায় হয়েছে সেটা ফুল বডিতে অন্য কোথাও গিয়ে স্প্রেড হয়ে গেছে, এটা আমরা শুনি না যে মেটাস্টেসিস হয়ে গেছে। সো এরকম কাঁকড়ার মতো সে যেহেতু সব জায়গায় হচ্ছে ছড়িয়ে যায়, সারসী পায়ের মতো দেখতে, এই জন্য এটাকে আমরা হচ্ছে ক্যান্সার নামকরণ এভাবে করা হয়েছে। আর ক্যান্সারের জন্য সাইক্লিন সিডিকের নিয়ন্ত্রণ বিনষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে P53 নামক একটা প্রোটিন থাকে, যেটা হচ্ছে এই যে নিয়ন্ত্রণটা কে মেনটেন করে, এই নিয়ন্ত্রণটা করে হচ্ছে P53। কিন্তু কোনো কারণে এই P53 যদি নিয়ন্ত্রণটা বিনষ্ট হয় তখন হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস হয়। এমনি আমাদের বডিতে মোস্ট অফ দ্য P53 হচ্ছে ডিফেক্টিভ, তার উপর যদি আরও বেশি কোনো কারণে ডিফেক্টিভ হয় কোনো একটা অভ্যন্তরীণ বা বাহ্যিক ফ্যাক্টরের জন্য, তখন নিয়ন্ত্রণটা একদম হারিয়ে গিয়ে ক্যান্সার বা টিউমারের সৃষ্টি হতে পারে। সো এই জিনিসগুলোই মোটামুটি এখানে, এটা জাস্ট তোমাদের জানার জন্য, তোমাদের বই এত ইনডেপথ নেই, বাট তোমাদের যদি কিউরিয়াস লাগে আচ্ছা লেট মি নো আ লিটল বিট মোর অ্যাবাউট ইট, বিকজ অনেক সময় একটা সার্টেন ফ্যাক্টর যাচ্ছে এই জিনিসটা আমাকে ইন্ট্রিগ করছে, ওই ইন্ট্রিগিং ফ্যাক্টরটা থাকলে টপিকটা পড়তে মজা লাগে আর কি। সো অনিয়ন্ত্রিত মাইটোসিসের ক্ষেত্রে যে জিনিসটা, যে টিউমার সৃষ্টি হওয়াকে কি বলে? জেনেসিস মানে উৎপন্ন হওয়া। সো অঙ্কোজেনেসিস মানে হচ্ছে টিউমার সৃষ্টি হওয়া। কোষের চক্র বিনষ্টকারী যদি কোনো জিন থাকে সেটাকে অঙ্কোজিন বলতেছে, মানে যেই অঙ্কোজেনেসিস মানে হচ্ছে যখন টিউমার সৃষ্টি হয়। টিউমার সৃষ্টি কখন হচ্ছে? যখন অনিয়ন্ত্রিত মাইটোসিস হচ্ছে, এবং যে জিনের কারণে হচ্ছে সেটাকে অনিয়ন্ত্রিত জিন বলে। আর যে সকল পদার্থের কারণে এই জিনিসগুলো হয়, যে সকল পদার্থ এই সৃষ্টিতে উৎসাহিত বা স্টিমুলাস দেয়, সেগুলোকে আমরা বলছি কার্সিনোজেনিক পদার্থ বা মিউটাজেনিক পদার্থ। এই মিউটাজেনিক পদার্থগুলোই কার্সিনোজেনিক পদার্থ। আর একটা জায়গা থেকে ক্যান্সার যখন অন্যান্য জায়গায় ছড়িয়ে যায় সেটাকে আমরা বলি মেটাস্ট্যাসিস। হ্যাঁ, এবার আসা যাক মিওসিস। মিওসিস যেটা, যে মিওসিস বিভাজন, আমরা মাইটোসিস আর মিওসিসের খুব ক্লিয়ার একটা ডিভিশন বুঝবো। মাইটোসিসে কি হয়? ক্রোমোজোম সংখ্যা অপত্যকোষে যেই পরিমাণ, অপত্যকোষে যদি 5টা থাকে, মাতৃকোষে যদি 5টা থাকে, অপত্যকোষেও 5টা থাকবে। কিন্তু এই যে মিওসিসের ক্ষেত্রে কি হয়? অর্ধেক হয়ে যায়, ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যায়। যদি 10টা থাকে তাহলে 5টা হয়ে যায়। কিন্তু এই মিওসিসটা আসলে তাহলে হয় এটা কোথায়? মিওসিসটা হয় হচ্ছে জীবের জনন মাতৃকোষে। এই জনন মাতৃকোষে কেন হওয়া প্রয়োজন? আমরা জানি যখন একটা জীব তৈরি হয় কিভাবে হয়, শুক্রাণু আর ডিম্বাণু মিলে জাইগোট ফর্ম করে বা নিষিক্তকরণ সম্পন্ন হয়। এই যে শুক্রাণু এবং ডিম্বাণু মিল হচ্ছে, শুক্রাণুর মধ্যেও যদি ধরো শুক্রাণু ডিম্বাণু কোত্থেকে আসতেছে? ফাদার সেল, মানে ফাদার সেল তো নাই, বাবার কোষ, যেটা বাবার যে জনন মাতৃকোষ, ফাদার্স সাইড থেকে যদি হচ্ছে গিয়ে 2n সংখ্যক কোষ আসতো শুক্রাণু, মাদার সাইড থেকেও যদি হচ্ছে গিয়ে 2n সংখ্যক কোষ আসতো, তাহলে কি হতো? 2n মিলে 4n হতো। এরপরে ওই বাচ্চার পরবর্তী প্রজন্মে দেখা যেত 4n মিলে 8 হইতো। কিন্তু এটা কি এরকম হওয়া উচিত? এরকম কি ধারা বা অনুক্রমের মতো যাবে যে 2n 4n, তারপর 4n 8n? এরকম করলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ ক্রোমোজোমের মধ্যেই তো বংশগতির সব তথ্য থাকে। এটার মধ্যে যদি স্লাইটেস্ট বিট অফ চেঞ্জ আসে তাহলে কিন্তু মানুষের অনেক নানা ধরনের, যদি একটা ক্রোমোজোমের একটা সিকোয়েন্সে ডিফারেন্স থাকে, তখন কিন্তু এটা বাচ্চা যখন হয় তখন তার মধ্যে ওই ডিফারেন্সটা অনেক মেজর একটা ইম্প্যাক্ট ফেলে, এবং ওইটা পজিটিভ ইম্প্যাক্ট থাকে না ইউজুয়ালি। সো এই জন্য হচ্ছে গিয়ে যাতে এই জিনিসটা না হয়, শুক্রাণু এবং ডিম্বাণু যখন হয়, গ্যামিট যখন ফর্ম হয়, জনন কোষ যখন তৈরি হয়, তখন 2n থেকে n সংখ্যক ক্রোমোজোম হতে হয়। মাতৃকোষের ক্ষেত্রে মায়ের সাইড থেকেও যখন ডিম্বাণু আসে তখন 2n থেকে n সংখ্যক কোষ হতে হয়। এই জিনিসটাই মিওসিসের ক্ষেত্রে হয়, এবং এই জন্যই মিওসিসে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যেতে হয়। তাহলে মিওসিস
কোথায় হচ্ছে? জনন মাতৃকোষে হচ্ছে। এটা থেকে কি উৎপন্ন হচ্ছে? জনন কোষ উৎপন্ন হচ্ছে। জনন কোষটা কি? শুক্রাণু, ডিম্বাণু, স্ত্রী গ্যামেট বা পুরুষ গ্যামেট বা পুং গ্যামেট। এবং এক্ষেত্রে হচ্ছে গিয়ে নিউক্লিয়াস। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবে যে মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস একবার বিভাজিত হচ্ছে, ক্রোমোজোম একবার বিভাজিত হচ্ছে, কিন্তু মিওসিসের ক্ষেত্রে প্রথমবারে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। মিওসিসটা দুইটা স্টেপে হয়, একটা হচ্ছে ফার্স্ট মিওটিক ডিভিশন, একটা হচ্ছে সেকেন্ড মিওটিক ডিভিশন। ফার্স্ট মিওটিক ডিভিশনে ক্রোমোজোম সংখ্যা হাফ হয় এবং সেকেন্ডটা একদম হাফ ক্রোমোজোম সংখ্যাটাই আবার মানে ওইটা থেকে জাস্ট নাম্বার বের হয়, যে একটা ক্রোমোজোম থেকে একটা কোষ থেকে দুইটা সেল উৎপন্ন হয়। ফার্স্ট যে সেলটা থাকে ওইটাতে 2n সংখ্যক কোষ থাকে, এটা থেকে এখানে n সংখ্যক হয়। এবার এই n সংখ্যকগুলো থেকে প্রতিটা থেকে দুইটা দুইটা করে টোটাল 4টা কোষ উৎপন্ন হয়। অর্থাৎ একটা কোষ থেকে আমরা 4টা কোষ পাচ্ছি মিওসিসে, মাইটোসিসে একটা কোষ থেকে 2টা কোষ পাচ্ছি। আর এই ক্ষেত্রে হচ্ছে যে জিনিসটা হয়, সংখ্যা যেহেতু হাফ হয়ে যাচ্ছে, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যেহেতু অর্ধেক হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে আমরা হচ্ছে গিয়ে হ্রাসমূলক বিভাজন বলছি। এভাবে প্রথমে 4টা থাকে, সাপোজ এখানে 4টা আছে, 4টা থেকে দুইটা দুইটা চলে যায়, তারপর এই প্রথম বিভাজনটাই হচ্ছে হ্রাসমূলক বিভাজন। সেকেন্ডটা মাইটোসিসের অনুরূপ বিভাজন, এটাকে মিওসিস 2 বলা হয় আর কি। এটা মিওসিস 1, এটা মিওসিস 2। মিওসিস 1-এ হচ্ছে হ্রাসমূলক বিভাজন হয়, 4টা থেকে দুইটা বা 2n থেকে n সংখ্যক হয়, 2n থেকে এখানে এসে n সংখ্যক হচ্ছে। আর এখানে রেপ্লিকেশন, মানে এটা জাস্ট আরেকটা হুবহু কপি তৈরি হয়, যেটা আমরা মাইটোসিসের ক্ষেত্রে দেখি। এখন এই মিওসিস কেন হয় সেটা তো বললামই, যে এখানে হচ্ছে যাতে দ্বিগুণ না হয়ে যায় সেই জিনিসটার জন্য মিওসিস হয়। যদি এভাবে জীবনচক্র, এই পুরো জিনিসটাই এখানে ওই জিনিসটা বলেছে, যে আমি একটু আগে যেটা বললাম, যে যদি হচ্ছে গিয়ে পুং গ্যামিটের ক্ষেত্রে যদি পুং গ্যামিট হচ্ছে 2n সংখ্যক থাকতো, ধরো একটা জীব যে তৈরি হয়, কিভাবে তৈরি হয়? পুং গ্যামিট আর স্ত্রী গ্যামিট। এই পুং গ্যামিট আসে হচ্ছে গিয়ে বাবা থেকে, স্ত্রী গ্যামিট আসছে মা থেকে। এখন মায়ের সেলের মধ্যে তো 2n সংখ্যক কোষ আছে, মায়ের যে দেহকোষ বা সোমাটিক সেল ওটাতে 2n সংখ্যক কোষ আছে, বাবারও যে দেহকোষ বা সোমাটিক সেল ওখানেও 2n সংখ্যক কোষ আছে। এখন এরা মিলিত হয়ে যদি 2n 4n হতো, 4n থেকে 8n, এভাবে কি জীবের জীবন বংশ পরম্পরায় টিকে থাকতে পারতো? পারতো না। এই জন্য যে জিনিসটা হয়, বাবা থেকে যখন পুং গ্যামিট তৈরি হয় তখন n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ তৈরি হয়, মা থেকে যখন কোষ সৃষ্টি হয় n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ সৃষ্টি হয়, যাতে n আর n মিলে 2n হয়। নতুন বাচ্চার যে ক্রোমোজোম, এই যে বাবা মা থেকে যে বাচ্চা আসতেছে, সে যাতে তার মধ্যে যে ক্রোমোজোম সংখ্যা থাকবে বাবা মার মধ্যেও যাতে সেম পরিমাণ ক্রোমোজোম সংখ্যা থাকে। আবার তার যখন বাচ্চা কাচ্চা হবে, এই যে ছোট বাচ্চাটা, এর যখন বাচ্চা কাচ্চা হবে তখনও আবার 2n সংখ্যক থাকবে। কেন? ওই যে মিওসিসের কারণে হচ্ছে গিয়ে একবার হচ্ছে গ্যামেট তৈরির সময় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে বা হ্রাস হয়ে যাচ্ছে, এই জিনিসটাই এখানে বলা হয়েছে। আচ্ছা, আর হচ্ছে এই যে n সংখ্যক ক্রোমোজোম, 2n সংখ্যক ক্রোমোজোমের এই অবস্থায় এটাকে ডিপ্লয়েড দশা বলে। এটার থেকে যখন অর্ধেক সংখ্যক হয়ে যায় সেটাকে হ্যাপ্লয়েড বলে। n সংখ্যক ক্রোমোজোম অবস্থাটাকে হ্যাপ্লয়েড দশা বলেন। এই শুক্রাণু আর ডিম্বাণু মিলে জাইগোট হচ্ছে, এখানে যদি 2n থেকে n না হতো তাহলে কিন্তু 4n হয়ে যেত, 4n 4n 8n 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 করে 16n। কিন্তু এটা কিন্তু জাস্ট, এটা কিন্তু কোনো ধারা না, এক্ষেত্রে কিন্তু একটা বংশ পরম্পরায় যেই তথ্য বা গুণাগুণ থাকে সেটাতে কিন্তু আমূল পরিবর্তন হয়ে যেত। সেই জিনিসটা যাতে না হয় এই জন্যই মিওসিস বিভাজন হয়। মিওসিস প্রধানত কোথায় হয়? মিওসিস হচ্ছে জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় মাতৃকোষে হয়, সুপুষ্পক উদ্ভিদের পরাগধানী এবং ডিম্বকের মধ্যে হয়। এছাড়া উন্নত উদ্ভিদের শুক্রাশয় ডিম্বাশয়ে হয়। আর ছত্রাক, শৈবাল, মস জাতীয় হ্যাপ্লয়েড উদ্ভিদের ডিপ্লয়েড মাতৃকোষ থেকে যখন হ্যাপ্লয়েড রেণু তৈরি হয় তখনও মিওসিস কোষ বিভাজন হয়। এই মিওসিস কোষ বিভাজনে একটি কোষ পরপর দুইবার বিভাজিত হয়। প্রথম বিভাজনকে আমরা মিওসিস 1 বিভাজন বলছি, যেটা হচ্ছে মেইনলি হ্রাসমূলক বিভাজন বা রিডাকশন ডিভিশন। আর সেকেন্ড যে ডিভিশনটা, এটা দ্বিতীয় মিওটিক ডিভিশন বা মিওসিস 2। প্রথম বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেকে পরিণত হয়। আর দ্বিতীয় বিভাজনটা মাইটোসিসের মতো, মাইটোসিসের অনুরূপ এখানেও ক্রোমোজোম সংখ্যা পরিবর্তন হয় না। কিন্তু এই ক্রোমোজোম সংখ্যার যদি স্লাইটেস্ট বিট অফ চেঞ্জও হয় তখন দেখা যায় নতুন প্রজাতির উদ্ভব করতে পারে। যেমন তোমাদের বইয়ে এক্সাম্পলটা দেওয়া আছে, ব্যাঙের ক্ষেত্রে জেনোপাস ট্রপিক্যালিস এর সম্পূর্ণ ক্রোমোজোম সেট দ্বিগুণ হয়ে জেনোপাস লেভিস হয়। এখানে এই স্লাইডে একটা ছোট্ট একটা মিস্টেক আছে, তোমরা কি বের করতে পারবে? I'll give you a second। আচ্ছা, ভিডিওটা পজ করে একটু চিন্তা করো কি হতে পারে। বৈজ্ঞানিক নাম
সব সময় বৈজ্ঞানিক নামে তুমি লাইন ব্রেক করতে পারবে না। অর্থাৎ আমার এই স্লাইডে যে ভুলটা, জেনোপাস লিভিস, এটা একই লাইন, আইদার জেনোপাস আমার নিচের লাইনে লেখা লাগতো, না হলে লিভিস আমার আগের লাইনে লেখা লাগতো, প্লাস এটা ইটালিকে হওয়া লাগতো। আর তোমরা যেহেতু খাতায় লিখবে, এটা যেহেতু টাইপড এর জন্য ইটালিকে, আর তোমরা যখন খাতায় লিখবে তখন হচ্ছে এটা নিচে আন্ডারলাইন করে দিতে হবে। এটা না হলে কিন্তু মার্কস কাটা যায়। আমার নিজেরই কে গিয়েছিল, আমার মনে আছে আমার ক্লাস 10-এর হাফ ইয়ারলি এক্সাম ছিল খুব সম্ভব, তখন হচ্ছে কীভাবে যেন লাস্ট মোমেন্ট ওটা লিখতে গেছি, আমার বৈজ্ঞানিক নামটা লেখার কথা মনে ছিল না, ওটা কোনো বৈজ্ঞানিক নাম লেখাও লাগতো না, কিন্তু আমার মনে হচ্ছে আচ্ছা আমি তো এটা মনে আছে, আমি লিখে ফেলি। এরপর এটা লিখতে গিয়ে অ্যান্ড আই ডিড আ ব্লান্ডার অ্যান্ড আই লস্ট 1 মার্কস। সো এই জিনিসটা আমি ভুলতে করেছি, তোমরা করো না। মিওসিস প্ল্যান্টি রাজ্যের ক্ষেত্রে যেটা হয়, বিভিন্ন সদস্য যেমন আলুর দেহকোষে এই প্রক্রিয়া একটা স্বাভাবিক ঘটনা। অনেক সময় আমরা দেখা যায় যে হাইব্রিড উদ্ভিদ যে তৈরি করে আমাদের খাদ্য হিসেবে গ্রহণ করার জন্য পরিকল্পিতভাবে ক্রোমোজোমাল চেঞ্জেস করা হয়। মিওসিসের গুরুত্ব যদি একটু ইন শর্ট বলি, এটা এত ইনডেপথ তোমাদের লাগবে না। সেটা হচ্ছে যে জননকোষ, যেহেতু জননকোষ সৃষ্টি হচ্ছে, জননকোষ সৃষ্টির জন্য মিওসিস দরকার। কোষের ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখছে, কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকছে। দেখা যাচ্ছে নতুন যে জাইগোট তৈরি হচ্ছে তার মধ্যে ক্রোমোজোম সংখ্যা, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকতে পারছে। কারণ হচ্ছে গিয়ে এখানে মিওসিসের মাধ্যমে প্রথমে হ্যাপ্লয়েড তৈরি, গ্যামেট তৈরির সময় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পাচ্ছে, অর্থাৎ কোষের ক্রোমোজোম সংখ্যার সমতা বংশ পরম্পরায় ঠিক থাকছে, প্রজাতির হচ্ছে গিয়ে গুণাগুণ ঠিক থাকছে, স্বকীয়তা ঠিক থাকছে। এই জিনিসগুলোই হচ্ছে মিওসিসের গুরুত্ব। আচ্ছা, এবার আমরা মাইটোসিস এবং মিওসিসের ডিফারেন্সটা যদি দেখি, মাইটোসিস কোথায় হয়, সংগঠনের স্থানটা কোথায়, মাইটোসিস এন্ড মিওসিস এটার সংগঠনের স্থান কোথায়? মাইটোসিসের সংগঠনের স্থান হচ্ছে দেহকোষে সংগঠিত হয়, আর মায়োসিস হচ্ছে মাতৃকোষে, জনন মাতৃকোষে সংগঠিত হয়। এবং এর কারণে অপত্যকোষের সংখ্যা কয়টা? 2টা অপত্যকোষ সৃষ্টি হয়, 1টা থেকে 2টা অপত্যকোষ সৃষ্টি হয়। আর এই ক্ষেত্রে মায়োসিসের ক্ষেত্রে 1টা থেকে 4টা অপত্যকোষের সৃষ্টি হয়। অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা, এই বিভাজনের কারণে অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। মিওসিসের ক্ষেত্রে অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এরপর ক্রসিং ওভার, এই যে ক্রসিং এর কথা বললাম, ক্রসিং ওভার মানে হচ্ছে যখন, এটা একটু শর্ট করে বলি, একটা ক্রোমোজোম ধরো, এখানে একটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম, এইটার একটা অংশ এখানে চলে যাবে, আর এটার এই অংশটা এখানে চলে আসবে। মানে একটা ধরো আমরা অনেক সময় এরকম করি না, ধরো তোমার কাছে একটা ব্লু কালারের মার্কার আছে আর এটা হচ্ছে রেড কালারের মার্কার আছে। ব্লু কালারের মার্কারের ক্যাপটা খুলে তুমি রেড কালারের মার্কারের মাথায় লাগালা, আর রেড কালারের মার্কারের ক্যাপটা খুলে ব্লু কালারেরটার মাথায় লাগালা, তাহলে কি হলো? একটু ক্রসিং হয়ে গেল না, ক্রসিং ওভার হলো না? এই ঠিক সেম জিনিসটা ক্রোমোজোমের ক্ষেত্রে, মানে এরকম ক্যাপিং হয় না, বাট যে জিনিসটা হয় কিছু একটা সিকোয়েন্স আলাদা হয়ে গিয়ে অন্য একটা ক্রোমোজোমের সাথে লাগে, আর এই সাইডের একটা গিয়ে, আমরা যদি একটু ছবিটা একটু কালারফুল করে আঁকি, এই ধরো তোমার 2টা ক্রোমোজোম, ক্রোমাটিড সহ আমরা আঁকলাম। এই অংশ, এই অরেঞ্জ কালার পার্টটা এখানে, এটা ধরো পিঙ্ক, ঠিক আছে? এখন ক্রসিং ওভারের টাইমে কি হবে? এক্সচেঞ্জ ঘটবে। এই পিঙ্ক কালারটা এই সাইডে চলে আসবে, এখানে পিঙ্ক কালারের হেডটা চলে আসবে, আর এই সাইডে অরেঞ্জ কালারের পার্টটা চলে আসবে। এই জিনিসটাকে আমরা হচ্ছে ক্রসিং ওভার বলছি। ডিএনএ রেপ্লিকেশন, এই মাইটোসিসের ক্ষেত্রে ডিএনএ রেপ্লিকেশন ইন্টারফেস দশায় ঘটে, আর মায়োসিসের ক্ষেত্রে প্রোফেজ দশা শুরু হওয়ার আগে ঘটে। মায়োসিসেরও অনেকগুলো স্টেপ আছে, তো এরকম হচ্ছে মায়োসিসের ক্ষেত্রে প্রোফেজ দশার আগে ঘটে। নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের বিভাজন, নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স। এখানে কি ডিফারেন্স হচ্ছে মাইটোসিসে? একটা তো হচ্ছে ক্রোমোজোম সংখ্যা একটাতে সমান থাকে, আরেকটাতে অর্ধেক হয়ে যায়। আরেকটা হচ্ছে এখানে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম দুইটাই একবার বিভাজিত হয়। মায়োসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস 2বার আর ক্রোমোজোম হচ্ছে একবার বিভাজিত হয়। সংগঠিত কোথায় হয়? এটা হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড এবং পলিপ্লয়েড যে কোনো কোষেই হতে পারে, কিন্তু মায়োসিস কখনো হ্যাপ্লয়েড কোষে হয় না। মায়োসিস সবসময় ডিপ্লয়েড কোষ বা 2n সংখ্যক কোষে হয়ে থাকে।
And that's it for the class. If you guys have any questions, let me know in the comment section down below, or if you have any feedbacks at all. এই চ্যাপ্টারটা পড়ার সময় ফার্স্টে তো বইটা পড়বে, এবং তোমার যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অ্যানিমেশন দেখতে পারবো, ছবিগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে ছবিগুলো দেখে পড়বে, দেখবে ছবিগুলো দেখে পড়লে তোমার জন্য এটা বোঝা একদম 1-2 এর মতো হয়ে যাবে। তুমি একবার ছবিগুলো দেখে পড়বে এবং এরপর থেকে তুমি জাস্ট ছবি দেখলে তোমার মাথায় ওয়ার্ডসগুলো অটোমেটিক ফিট ইন হতে থাকবে। একবার এখন যখন তুমি পড়ছো, এটা তোমার 11-12-এ কাজে লাগবে। পরবর্তীতে ইউনিভার্সিটি তুমি যদি বায়োলজি রিলেটেড বা মেডিকেল সায়েন্স রিলেটেড কোনো টপিকে যাও, বায়োমেডিকেলে যাও বা মেডিকেলেও আসো, সেই ক্ষেত্রে কিন্তু তখনও এই সেম জিনিস তোমার কাজে লাগবে। আমি ওই একবার যখন ওটা পড়েছিলাম তখন যেমন এটা মাথায় আছে, এখনও এটা রয়ে গিয়েছে। সো দ্যাটস ইট ফর দ্য ক্লাস, বাই বাই।